সাল 1335। গ্রামের নাম মুক্তেশ্বর। সময়টা গভীর রাত্রি, চারিদিকে নিশ্চিহ্ন অন্ধকার। ঝিঁঝির ডাকে মেতে রয়েছে সম্পূর্ণ মর্ত। দাসদিঘির সুদর্শন কাঞ্জিলাল শহর থেকে ফিরছে তার বাড়িতে। তাও প্রায় 6 মাস পর ফিরছে সে। কাজের সূত্রে এতদিন শহরে থেকে যেন তার আর মন টিকতে চায় না। শুধু মনে হয় কবে সে তার নিজের গ্রামে ফিরবে, নিজের পরিবেশের শুদ্ধ পরিচিত বায়ু সেবন করবে। তবে গ্রামে ফিরতে যে এত রাত হয়ে যাবে সেটা ভাবেনি সুদর্শন। মাঝপথে ট্রেন প্রায় 3 ঘন্টা দাঁড়িয়েছিল, তাই জন্যই তো এত দেরি। যাই হোক, এখন কোনো রকমের ঋষিপাড়াটা পেরোতে পারলেই তার বাড়ি। তাড়াতাড়ি পা চালিয়ে এগোতে হবে। নিজের ঝোলা থেকে লণ্ঠনটা আগেই বের করে নিয়েছিল সে। সেটার অস্পষ্ট আভায় সামান্য আলোকিত হওয়া মেঠো পথ অনুসরণ করে এগোতে এগোতে হঠাৎ থমকে দাঁড়ালো সুদর্শন। কিসের যেন একটা শব্দ হলো। ক্ষণিকের মধ্যে অদ্ভুত এক দৃশ্য দেখে চমকে উঠল সুদর্শন। এ কি দেখছে সে? আলো আধারের খেলায় সে ভুল দেখছে না তো? না, হাতের লণ্ঠনের ক্ষীণ আলো আর আকাশের ঘন মেঘের আড়ালে থাকা মৃন্ময় চাঁদের অস্ফুট আলো মিলিয়ে সে দেখল বাম দিকের খান্তদের পুকুরের ওপারে একটা আবছা অবয়ব হামাগুড়ি দিয়ে খান্তদের এক চালতা মাটির ঘরটার দিকে এগিয়ে চলেছে। তারপর জানালার দিকে উঁকি মেরে কি যেন দেখছে। হঠাৎ যেন চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝির ডাকও যেন বন্ধ। সুদর্শন কাঞ্জিলাল দাঁড়িয়ে পড়েছে। খুব মন দিয়ে বোঝবার চেষ্টা করছে পুকুরের ওই পারের দৃশ্যটা। সুদর্শন খেয়াল করল আবছা সেই অবয়বটা কেমন যেন ঘর ঘরে শব্দ বের করছে। হয়তো কোনো পশু। মাঝে মধ্যে কুকুরের গলাতেও এমন গোঙানি শোনা যায়, কিন্তু যতদূর সম্ভব এটি কোনো কুকুর নয়। এর পরের মুহূর্তেই সেই ছায়া মূর্তি জানালা দিয়ে ঢুকে পড়ল ঘরের ভিতর। খানিকক্ষণ সব চুপ। তারপর খান্তদের বাড়ির ভিতর থেকে হঠাৎ একটা মর্মান্তিক চিৎকার। প্রথমে মহিলা কণ্ঠ, তারপর পুরুষ কণ্ঠ। ঠিক সেই সময় দূরে কোথাও একটা বাজ পড়ল। তারপর কোত্থেকে অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো গোটা এলাকা জুড়ে। চিৎকার শুনে সুদর্শন এতটাই ঘাবড়ে গেল যে বৃষ্টির দিকে সে খেয়াল না করে স্থির দাঁড়িয়ে ভিজতে থাকলো। তার হাত থেকে লণ্ঠনটাও যেন কখন মাটিতে পড়ে গেছে। বৃষ্টির শব্দ বেড়েই চলল। তার সঙ্গে পাল্লা দিয়ে পুকুরের ওপারের বাড়ি থেকে সেই গোঙানিও যেন বেড়ে চলল। এ কিরকম অদ্ভুত শব্দ! কোন জন্তুর এরকম আওয়াজ হতে পারে? চোখের সামনে সব কিছু অন্ধকার। সুদর্শন বৃষ্টিতে চুপচুপে ভিজে গিয়েছে। এবার সে ডান পাশের বটের ছায়ায় গিয়ে দাঁড়ায়। চারিদিক অদ্ভুত কালো, কিছুই দেখতে পাচ্ছে না সুদর্শন। খানিকক্ষণ আগে অবধি ঠিক ছিল। লণ্ঠনটা পড়ে যাওয়ায় আর এই বৃষ্টির কারণে খান্তদের পুকুরটাও পর্যন্ত দৃশ্যমান নয়। তাও সেই অন্ধকারের দিকে এক মনে চেয়ে রইল সুদর্শন। বৃষ্টির শব্দ ছাড়াও সুদর্শন টের পেল ওপারে যেন হাহাকার বেঁধেছে। কিছুক্ষণ এরকম চলার পর যেন সেই শব্দ থেমে গেল। অন্ধকারে খানিকটা চোখ সয়ে আসার পর হঠাৎ বাজ পড়ল। সেই ক্ষণিকের ত্রিভুবন আলোকিত নীলচে আভায় সুদর্শন দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। পুকুরের ওই পারে একটা ভয়ঙ্কর চেহারার নারী মূর্তি হামাগুড়ির ভঙ্গিতে বসে একটা মানুষের মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে।
নারী এই কারণেই বোঝা গেল যে তার ভঙ্গিমা পুরো জানোয়ারের মতন হলেও পরনে শাড়িটা লক্ষ্য করেছিল সুদর্শন। সেই মৃতের নির্বিকার দেহটা পড়ে রয়েছে ঘাটের পাশেই। সেটি খাওয়ার কচমচ শব্দই এতক্ষণ ধরে কানে আসছিল সুদর্শনের। বৃষ্টির গতি এখন খানিকটা কমেছে। ওরকম দৃশ্য দেখার পর সুদর্শন যেন আর নিজের মধ্যে রইল না। নিজের চোখকে ভুল প্রমাণিত করার জন্য সে আবার বাজ পড়ার অপেক্ষা করল। এক ঘে গোঙানো ও খচমচ শব্দটা যেন এবার স্পষ্ট হলো। খানিকক্ষণ পর আবার আকাশ আলোকিত হয়ে উঠল। এবার আর ভুল দেখছে না সুদর্শন। ওপারের পুকুর পাড়ে একটা জীবন্ত জন্তু আকৃতির শাড়ি পরা অবয়ব বসে দু হাতে একটা মাথা চিবিয়ে খাচ্ছে। পাশে পড়ে রয়েছে আরো দুটি মৃতদেহ। তাহলে ওগুলো ক্ষান্তদের পরিবার? সুদর্শন আর এক মুহূর্ত অপেক্ষা না করে এক ভয়ার্ত আর্তনাদ করে উঠল। কিন্তু তাতে ঘটল আর এক ঘটনা। সুদর্শন বাজের আলোয় দেখল সেই অবয়বটা আর্তনাদ শুনে চমকে উঠল, আর তার হাত থেকে মানুষের মাথাটা পড়ে গেল। পরক্ষণেই সুদর্শন বুঝল সে মস্ত ভুল করেছে। তবে কি অবয়বটা টের পেয়ে গেল? জানারও উপায় নেই। এখন সব অন্ধকার। কিছু মুহূর্ত সব থমথমে। বৃষ্টি প্রায় থেমে গেছে। সুদর্শন পালানোরও সাহস করছে না। গাছের গড়ির সাথে নিঃশব্দে সেটে দাঁড়িয়ে রয়েছে। আবার আলোর ঝিলিক খেলল। সুদর্শন দেখল না, সেই অবয়বটা আর পুকুর পাড়ে নেই। শুধু মৃতদেহগুলো পড়ে রয়েছে। তবে সে কোথায় গেল? আবার চারিদিক অন্ধকার। পর মুহূর্তে আবার বাজ পড়ল, আর সুদর্শন চমকে উঠল। বিদ্যুতের আলোয় দেখল ওই শাড়ি পরা হিংস্র অবয়বটা পুকুরের এপার দিয়ে চিতা বাঘের মতো তীব্র গতিতে ওর দিকেই ছুটে আসছে। আবার সব অন্ধকার। আর এক মুহূর্ত দাঁড়ানো বোকামি। সে যেই হোক, সুদর্শনের অস্তিত্ব টের পেয়ে সে ওর দিকেই ছুটে আসছে। সুদর্শন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বাঁচাও বলে পালাতে আরম্ভ করে। ছুটতে ছুটতে শুনতে পায় ওর পিছনেই ছুটে আসছে একটা ছায়ামূর্তি। সেই গোঙানির শব্দটা গর্জনে পরিণত হয়েছে, আর সেই গর্জন শুনে ছোটার ক্ষমতা হারায় সুদর্শন। হোঁচট খেয়ে ওখানেই মুখ থুবড়ে আছাড় খায়। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। নমস্কার বন্ধু, আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। গল্প কিন্তু জমে গেছে, আর একটু বাদেই কালীনাথ আচার্য তোমাদের সামনে আসতে চলেছে। তাই বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমরা গল্পে ফিরব। কিন্তু তার আগে একটু সময় চেয়ে নিচ্ছি। আমাদের এই ইউটিউব চ্যানেলটা 10,000 সাবস্ক্রাইবারের পরিবার পূরণ হতে আর একটু বাকি। তাই তোমরা এই হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা 10,000 সাবস্ক্রাইবারের পরিবারের সদস্য করে তোলো। আমি জানি তোমরা পারবে। আর এই 10,000 পরিবার হলেই কিন্তু তোমাদের সামনে আসতে চলেছে বিভিন্ন ধরনের সেগমেন্ট। ও হ্যাঁ, ভালো কথা, তোমাদের সবার প্রিয় লেখক শ্রী কর্ণশীলের লেখা কপিল মুনির সমাধি একটা ভয়ঙ্কর দুর্ধর্ষ ভৌতিক গল্প আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তাহলে এবার গল্পে ফেরা যাক। আজকের গল্প সার্থক মুখার্জির কলমে কালীনাথ আচার্য ও নক্ত পিশাচের আতঙ্ক। আজকের গল্প পাঠে মিমু কালীনাথ আচার্যের চরিত্রে, বুবাই কালীনাথ আচার্যর শিষ্য জগার চরিত্রে, সায়ন্তন। চলো গল্পের বাকি অংশ শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। পরের দিন সকাল থেকে গ্রাম জুড়ে এক ভয়ের পরিবেশ ভর করে।
গ্রামের জমিদার অভয়চরণ চৌধুরীর বাড়ির সামনে গ্রামবাসীরা ভিড় জমায়। গাঁয়ের মোড়ল সহ সমস্ত গ্রামবাসীরা জমিদার মশাইকে ডাকাডাকি করতে থাকে। খানিক পরে জমিদার মশাই বেরিয়ে আসায় মোড়ল ভোলানাথ চাটুর্যে বললেন, এই জমিদার মশাই, এবার একটা বিহিত করতেই হবে। গায়ে এক ভয়ঙ্কর মৃত্যুদূত হানা দিয়েছে। আমাদের প্রাণের আর কোনো নিশ্চয়তা নেই। জমিদার অভয়চরণ চৌধুরী বললেন, সে কি, আবার কি হলো? গ্রামবাসীদের মধ্যে মাধব নামের একটি লোক ভয়ার্ত কণ্ঠে বলল, জমিদার মশাই, এই নিয়ে দ্বিতীয় দিন এমন ভয়ঙ্কর ঘটনা ঘটলো। জমিদার বাবু বললেন, আরে কাঠুরিয়া জয়ন্ত সন্ধ্যাবেলা কাঠ কাটতে গিয়েছিল, বাড়ি ফেরেনি। পরদিন সকালেও রাত খাওয়া দেহ উদ্ধার হয়েছিল কান্তদিহির মাঠের পাশে। এ ঘটনা তো শুনলাম সেদিন। আমি তো বললামই এ কোনো জন্তু জানোয়ারের কাজ। তবে আজ আবার কি নিয়ে এসেছো বলো দেখি। মোড়ল বলল, এরম হিংস্রভাবে বাঘও তো শিকার করতে পারে না জমিদার মশাই। আর আমাদের পাশের ওই ভূষুণ্ডির জঙ্গলে ওরম কোনো হিংস্র জন্তুও নেই। হ্যাঁ, তা যাই হোক, এই গতকাল রাতে আরও এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এই খান্তদের বাড়ি থেকে পুরো পরিবারকে একইভাবে কেউ ছিঁড়ে খেয়েছে। আজ সকালে এই খান্তদের পুকুর পাড়ে খান্ত ও তার বউ বাচ্চার এসে মর্মান্তিক ধরহীন দেহ উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, এই পুকুরের ওই পারে আরেকটা আধ খাওয়া মরা পাওয়া গেছে। এই সবাই বলছে ওটা নাকি এই সুদর্শন কাঞ্জিলালের। সুদর্শন? সে তো এ গ্রামে থাকে না এখন। হ্যাঁ, কিন্তু তার বাপ বলল গতকাল নাকি তার গ্রামে ফেরার কথা ছিল। হয়তো ফেরার পথেই তার এই হাল হয়েছে। জমিদার মশাই চোখের চশমাটা নামিয়ে ভয়ার্থ দৃষ্টিতে একবার গ্রামবাসীদের দিকে চাইল। তারপর একটু ভেবে বলল, কি সাংঘাতিক ব্যাপার! গতকাল তো বৃষ্টিও হয়েছিল খুব, ওই জন্যই হয়তো কেউ কোনো শব্দ পায়নি। গ্রামবাসীদের মধ্যে মাধব এবার বলে উঠল, কিছু একটা ব্যবস্থা করুন জমিদার মশাই। এটা কোনো জন্তু বা জানোয়ারের কাজ হতেই পারে না। এটা আরো ভয়ঙ্কর কিছু। আমাদের যে কোনো দিন প্রাণ হারাতে পারে, সেই ভয়ে আতঙ্কে আছি জমিদার মশাই। আপনি একটা কিছু ব্যবস্থা করুন। জমিদার মশাই একটু ভেবে বললেন, শোনো, আজ রাতে সবাই ঘরের দ্বার বন্ধ করে রাখবে। সন্ধ্যের পর কেউ বাড়ি থেকে বের হবে না। আমি দেখছি যদি সারা রাত পাহারার একটা ব্যবস্থা করতে পারি। মোড়ল বলল, অনেক অনেক ধন্যবাদ জমিদার মশাই, অনেক ধন্যবাদ। কিন্তু খান্তদেরও তো ঘরের দ্বার বন্ধই ছিল। হ্যাঁ, ওদের তো ঘরে ঢুকে টেনে বের করেছে। এ কোনো সাধারণ জন্তুর কাজ নয় জমিদার মশাই। সেটা যাই হোক যেই হোক, আগে সেটাকে দেখা দরকার, জানা দরকার, তাহলে আমরা কিছুই করতে পারবো না। সেদিন দেখতে দেখতে সন্ধ্যা নামল, রাত নামল। সারা গ্রাম নিস্তব্ধ। কেউ একবারের জন্যেও বেরোনোর সাহস করল না। সারা গ্রাম যেন শ্মশান হয়ে উঠেছে। সূর্য অস্ত যেতেই জমিদার বাড়ির 6 জন শক্তিশালী পেয়াদা অস্ত্র নিয়ে টহল দেওয়া শুরু করল। প্রাণের ভয় যে তাদেরকেও সম্পূর্ণ চেপে ধরেছে তা বলা বাহুল্য। রাত যত গভীর হল, তত ভয় চেপে ধরল সমস্ত গ্রামবাসীদের। ওদিকে জমিদার বাড়িতে অভয়চরণ চৌধুরী তার বৈঠকখানা ঘরে বসে গম্ভীর আলোচনায় মগ্ন। সঙ্গে রয়েছে তার নায়েব ব্রজগোপাল ও তার বড় জামাই অখিলেশ। এর পরের ঘটনাটা বলার আগে জমিদার বাবুর পরিবার সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ। জমিদার অভয়চরণ বাবুর 2 ছেলে, 1 মেয়ে। বড় ছেলে সূর্যনারায়ণ ও ছোট ছেলে চন্দ্রনারায়ণ। তারপর কন্যা অখিলা। মেয়ের বিয়ে হয়েছে মাস 4 পূর্বে। বড় জামাই অখিলেশ অনাথ। খুব ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে গৌরীপুরের বাসিন্দা অখিলেশ। শহরে এসেছিল কোনো এক বাণিজ্যের কাজে। সেখানেই জমিদার বাবুর মেয়ের সঙ্গে তার আলাপ। অভয়চরণও বেশ পছন্দ করেছিল তাকে।
দেখতে সুপুরুষ, নম্র ভদ্র ব্যবহার। তা যাকগে, সে এক আলাদা গল্প। এবার আসি ছেলেদের দিকে। বড় ছেলে সূর্যনারায়ণ মাস দেড়েক পূর্বে এক মেয়েকে বিবাহ করে এনে তোলে এই জমিদার বাড়িতে। সেই নিয়ে তুমুল অশান্তি ঘটেছিল গোটা জমিদার বাড়ি জুড়ে। জমিদার বাবু মেনে নিতে চাননি প্রথমটায়, কিন্তু নায়েব মশাই, অখিলেশ, ছোট ছেলে সবাই বোঝানোতে বাধ্য হয়ে মেনে নিতে হয়েছিল তাকে। অবশ্য ওনার এরূপ আচরণেরও যথেষ্ট কারণ ছিল। প্রথমত, জমিদার বাবু এই রকম বিনা অনুমতিতে বিবাহ পছন্দ করেন না। দ্বিতীয়ত, যেই মেয়েকে বিবাহ করে এনেছে সূর্যনারায়ণ, সে জাতেও খুবই নিম্ন স্তরের। জমিদার বাড়ির মান সম্মান সব একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে সূর্যনারায়ণ। কিন্তু জমিদার বাবু কিছু বলতেও পারেননি। ছেলে প্রথমেই বলেছে যদি তার স্ত্রীকে মেনে নিতে না পারেন তাহলে ছেলেরও মরা মুখ দেখবেন। বড় ছেলে অতি আদরের অভয়চরণ চৌধুরীর, তাই তিনি আর কথা বাড়াননি। অবশ্য ওনাকে বোঝানোর পেছনে যথেষ্ট হাত ছিল ওনার জামাই অখিলেশের। অখিলেশ অতি নম্র, ভদ্র ও দায়িত্বপরায়ণ যুবক। ওকে পেয়ে জমিদারবাবু সত্যিই খুশি। মেয়ের বিয়ের পর থেকেই উনি বলেন যে ওনার 3টি নয় 4টি সন্তান। অখিলেশকেও নিজের পুত্রের মতো স্নেহ করেন তিনি। অবশ্য কারণও আছে যথেষ্ট। অখিলেশ সবসময় পরিবারের সকলের মধ্যে শান্তি বজায় রাখতে চায়। তাতে যখন যাকে যা বোঝানোর সে বোঝায়। এই সূর্যনারায়ণের বিনা অনুমতি বিবাহতেও অখিলেশের কারণেই জমিদার মশাই শেষ অবধি মেনে নিয়েছেন সবকিছু। কিন্তু বিবাহের 1 সপ্তাহের মধ্যেই ঘটল এক কাণ্ড। সূর্যনারায়ণ বাণিজ্যের কাজে বাইরে গিয়ে হঠাৎ হৃদরোগে মারা গেল। জমিদার মশাই খুবই ভেঙে পড়লেন। বড় বৌমার প্রতি তার রাগ তখন আরো চরমে উঠল। সে বলতেন বউটাই নাকি তার ছেলেকে গিলে খেয়েছে। বউটাই অপয়া, ওকে বিবাহ না করলে এই দিন দেখতে হতো না। কিন্তু সেখানেও তার জামাই অখিলেশ অনেক করে বোঝানোতে শান্ত হয়েছিলেন জমিদার। এবার বর্তমানে ফেরা যাক। জমিদার মশাই তার ছোট ছেলে, জামাই ও নায়েব মশাইকে তলব করলেন তার বৈঠকে। বেশ খানিকক্ষণ আলোচনার পর ঠিক হলো আজ থেকেই প্রতিদিন রাতে পাহারার ব্যবস্থা করা হবে গ্রাম জুড়ে। পেয়াদারা তৈরি থাকবে। কোনো রকম কোনো বেগতিক দেখলেই বাঁশি বাজাবে ও সঙ্গে সঙ্গে সমস্ত পেয়াদারা আক্রমণ করবে সেই অবয়বের উপর। যতক্ষণ না জানা যাচ্ছে বস্তুটা কি, ততক্ষণ এর চেয়ে বেশি কিছুই করা সম্ভব নয়। আলোচনার মাঝে একজন পরিচারিকা বিভ্রান্ত হয়ে এসে বলল, আগে দাদাবাবু, বড় বউরানী দরজা খুলছে না সকাল থেকেই। অনেকবার ডেকেছি, কোনো সাড়া শব্দ নেই কো। জমিদার মশাই বড় বউয়ের উদ্দেশ্যে বললেন, বিধবা বউ সারা বাড়ি উঠে গেছে, তার এখনো ঘুম কাটে না। জমিদার মশাই গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে গেলেন। বৈঠকখানা ঘরটা ধীরে ধীরে খালি হয়ে গেল। রাত প্রায় শেষের দিকে। গোটা মুক্তেশ্বর যেন নিস্তব্ধতার চাদর জড়িয়ে নিদ্রামগ্ন। গ্রামবাসীদের চোখে ঘুম না থাকলেও সূর্য ডোবার পর সবাই নিজেদের ঘরে বন্দী। বেরোনো তো দূরহস্ত, নিজেদের ঘরেই সব সময় চোরের মতো লুকিয়ে রয়েছে যেন। ঝিঝিরাও যেন কোনো এক অজানা ভয়ে ডাকা বন্ধ করে দিয়েছে। জমিদার বাড়ির নিকটতম চৌরঙ্গির মাঠে দাঁড়িয়ে আছে 2জন বল্লমধারী পেয়াদা। তারাও ভয়ে খুব একটা নড়ছে না, কেবলই একে অপরের দিকে দেখছে। তাও সারা রাত কিছু হয়নি দেখে ওরা ভেবে নিয়েছে আর বোধহয় আজ কিছু হবে না। ওদের চোখেও হালকা তন্দ্রা দেখা দিয়েছে। এমন সময় দূর থেকেই একটা খুট করে শব্দ। পেয়াদারা মুহূর্তের মধ্যেই চকিত দৃষ্টি নিক্ষেপ করল। অন্যদিন হলে বোধহয় অন্ধকারে কিছুই দেখা যেত না, কিন্তু আজ একটু বেশি সাবধান থাকার জন্য গ্রামের 22 গজ অন্তর অন্তর মশাল জ্বালিয়ে রাখা হয়েছে। তার ক্ষীণ আলোতেই পেয়াদারা দেখল
জমিদার বাড়ির দিক থেকেই একটা আবছা অবয়ব বেরিয়ে শিশু সুলভ ভঙ্গিতে হামাগুড়ি দিতে দিতে পশ্চিমের দিকে চলেছে। সেই দিকটা অন্ধকার। বলা বাহুল্য, অবয়বটা আলো থেকে বাঁচার জন্য অন্ধকারের দিকে চলেছে। পেয়াদারা কিছু বুঝতে না পেরে ওই দাঁড়া দাঁড়া বলছি বলে দুজনেই ছুটল সেই অবয়বটাকে লক্ষ্য করে। দুজন বলিষ্ঠ পেয়াদাও যেন দৌড়ে পেরে উঠছে না ওই দ্রুতগামী ছায়ামূর্তিটার সাথে। পায়ে যেন চাকা লাগানো। অনেকক্ষণ দৌড়ে খানিকটা কাছাকাছি আসতেই তারা অবাক হয়ে যায়। নিজেদের হাতের ক্ষীণ লণ্ঠনের আলোয় তারা দেখতে পায় অবয়বটার পরনে শাড়ি, চুল খোলা। কোনো এক নারী মূর্তি হুড়মুড়িয়ে এগিয়ে চলেছে। কি ভয়ঙ্কর বেমানান দৃশ্য! ক্ষণিকের মধ্যে মস্তিষ্ক শূন্য হয়ে আসে ওদের। কে এই নারী মূর্তি? জমিদার বাড়ির দিক থেকেই আসছে, তবে কি? ভাবনায় বাধা পড়ল। অবয়বটা হঠাৎ থেমেছে। চারিদিকের নিস্তব্ধতা ছাড়খাড় করে দিচ্ছে ওই নারী মূর্তির ঘর ঘরে জানোয়ারের মতো গোঙানি। পেয়াদারাও থেমে গেছে ইতিমধ্যেই। শুধু থামেইনি, তারা ভয়ে পিছিয়েও গেছে খানিকটা। ছায়ামূর্তিটা পিছন ফিরেছে। কি বিভৎস নারকীয় মুখ! নারী তো দুরস্ত, পৃথিবীর কোনো জীবজন্তু এরকম দেখতে হতে পারে না। মুখটায় যেন এক ফালি অন্ধকার জমাট বেঁধে আছে, তাতে জল জল করছে দুটো মণি। চোখের পুরোটাই যেন কালো, মণি ঠিকরে বেরিয়ে আছে খানিকটা। ভয়ঙ্কর দীর্ঘ ওই দাঁত দুটো ঠোঁট কামড়ে বেরিয়ে আছে থুতনি অবধি। এর বেশি আর তাকাতে পারল না পেয়াদারা। ওরে বাবারে, পালারে পালা, আগে প্রাণ বাঁচায়। এই বলে পিছনে ফিরে প্রাণপণে ছুটতে থাকে পেয়াদারা। পরিস্থিতি উল্টে গেছে। এবার ওদের পেছনে ছুটছে সেই অবয়ব। ক্ষণিকের বিলম্ব, চিতার মতো লম্বা এক লাফ দিয়ে এক পেয়াদার ঘাড়ে চেপে বসলো অবয়বটা। তারপর মর্মান্তিক আর্তনাদ। পেয়াদার ঘাড়ে এক প্রকাণ্ড কামড় বসাতেই ধর থেকে খসে পড়ল মুন্ডুটা। কি নৃশংস দৃশ্য! আর এক পেয়াদা আর নিজের মধ্যে নেই। এ দৃশ্য দেখে সে জ্ঞান শূন্য হয়ে দাঁড়িয়ে রইল। মূর্তিটা সেই দিকে কোনো ধ্যান না দিয়ে এক মনে ধরহীন মৃতদেহর গলা থেকেই মাংস খুবলে খুবলে খেতে লাগলো। বেশ কিছুক্ষণ চলল এই পরিস্থিতি। এবার ঘটল আর এক কাণ্ড। আর এক পেয়াদার এবার জ্ঞান ফিরেছে। সে চৈতন্য ফিরে পেয়েই সবার আগে এক গলা ফাটানো, মাটি কাঁপানো আর্তনাদ করে উঠল। তাতেই অবয়বটা ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। সে এক মুহূর্ত বিলম্ব না করে নিজের লণ্ঠনটা সজোরে ছুঁড়ে মারল ছায়ামূর্তিটার গা লক্ষ্য করে। লণ্ঠনের কাঁচ ভেঙে এক নিক্ষেপে গিয়ে লাগলো সেটার গায়ে। পেয়াদাও সঙ্গে সঙ্গে প্রাণপণে দৌড় লাগালো মশালের দিকে। অবয়বটা ক্ষণিকের মধ্যে নিজেকে সামলে নিয়ে আবার দৌড় লাগালো পেয়াদার পিছনে, কিন্তু বেশিক্ষণ যেতে পারল না। পেয়াদা ততক্ষণে মশালের অঞ্চলে পৌঁছে গেছে। তার সাথে সেখানে বাকি পেয়াদারাও এসে হাজির হয়েছে। ছায়ামূর্তিটা গতিক সুবিধের না দেখে আবার অন্ধকারে গা ঢাকা দিল। ওদিকে বাকি পেয়াদাদের আসতে দেখেই তাদের সামনে জ্ঞান হারালো সেই পেয়াদা। সবাই মিলে তাকে ধরে নিয়ে চলল জমিদার বাড়ির দিকে। এতক্ষণে ভোরের মৃদু আভা দেখা দিয়েছে পূব আকাশের কোণে। দুদিন পর গুরুদেব গত দুদিন ধরেই বেশ মুষড়ে রয়েছেন। তবে তার এমন রূপ, মন খারাপের কারণ অবশ্য আমি আন্দাজ করে উঠতে পারিনি। জানতে চাইনি যে তা নয়, তবে গুরুদেব কখনো নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু বলেন না জেনে আমি আর বেশি কিছু বলিনি। সেবার উদাসপুরে কালযোগিনী সাধকের ব্যাপারটার পর গুরুদেবকে এতটা বিচলিত হতে আমি এই দেখলাম। ঠিক করে খাচ্ছেন না, ঘুমোচ্ছেন না,
মাঝে মাঝে দেখি রাতে উঠে আশ্রমের বারান্দায় দাঁড়িয়ে কি যেন চিন্তা করেন। আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম, গুরুদেব কি হয়েছে আমাকে বলুন। আপনাকে কিছুদিন ধরে এত বিচলিত দেখাচ্ছে, কারণটা কি আমাকে বলা যায়? গুরুদেব একভাবে জানলার দিকে চেয়ে থেকে বললেন, তুই আর জেনে কি করবি রে জগা, খুব বড় বিপদ আসন্ন। কি বলছেন গুরুদেব? বিপদ? কোথায়? এই গোবিন্দপুরে? না রে জগা, গোবিন্দপুরে না, তবে আমার খুব স্নেহের একজনের বিপদ আসন্ন। তাহলে কিছু করুন গুরুদেব। কার বিপদ? কোথায় বিপদ? সেসব গুরুদেব কথা কেড়ে নিয়ে বললেন, সময় হলে সবই জানতে পারবি। আমার যে হাত পা বাঁধা, নিজের কিছু আধ্যাত্মিক ক্ষমতার জোরে আমি আসন্ন বিপদের অনুভূতি পেলেও সময় আসার আগে আমার কিছু করার নিষেধ। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কিছু করার অনুমতি আমার গুরু দিয়ে যাননি, তাই তো সঠিক সময়ের অপেক্ষায় বসে আছি। আমার যেন সবকিছুই মাথার ওপর দিয়ে গেল। কিছুই বুঝতে পারলাম না। কার বিপদ? কিসের অপেক্ষা? আরও জানতে ইচ্ছে করছিল, কিন্তু আর কিছুই তো করতে সাহস হলো না। তো যাই হোক, আজ সকালে আমি প্রতিদিনের মতন ফলাহার সেরে আশ্রমের পাশের পুকুরে 3টে ডুব ও সূর্য প্রণাম করে কালী মন্দিরে জবা ফুল সহ পুজোয় বসেছি। এমন সময় কালী মায়ের পেছনে অবস্থিত জানালায় দেখতে পেলাম আশ্রমের সদর দিয়ে এক অপরিচিত যুবক প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে মায়ের প্রতিমার সামনের জ্বলন্ত প্রদীপটা নিভে গেল। এ আবার কি? এরকম প্রাত পুজোয় বিনা বাতাসে প্রদীপ নিভে যাওয়া তো মোটেই শুভ লক্ষণ নয়। গুরুদেবের কথা মনে পড়ে গেল। তিনিও দুদিন ধরে এরকম কিছু আঁচ করছিলেন। এসব ভাবছি, এমন সময় সেই পরিচিত ভদ্রলোক আশ্রমের চারিদিকে কাউকে না পেয়ে আমার মন্দিরের দিকেই হন্তদন্ত হয়ে এসে বললেন, ক্ষমা করবেন ঠাকুরমশাই, একটু কথা ছিল আপনার সাথে। বলছি, আচার্য ঠাকুর আছেন? আসলে আমি খুব বিপদে পড়ে অনেক দূর থেকে এসেছি। ভদ্রলোকের বয়স খুব বেশি নয়, 30-এর নিচেই। লম্বা সুপুরুষ চেহারা, মাথায় ঘন কোঁকড়ানো চুল। আমি বললাম, হ্যাঁ, আপনি দালানে বসুন, আমি ডেকে আনছি। পুজো সম্পন্ন করে আমি আচার্য মশাইকে নিয়ে এলাম নিচের বারান্দায়। ভদ্রলোক হাত জোর করে নমস্কার জানিয়ে বললেন, প্রণাম আচার্য মশাই, আমি অখিলেশ, আসছি অনেক দূর থেকে, মুক্তেশ্বর গ্রাম থেকে। গ্রামে বড়ই বিপদ আচার্য মশাই, তাই আপনার শরণাপন্ন হয়েছি। গুরুদেব অত্যন্ত গভীর। বললেন, আগে বলো, তুমি এখানে নিজের থেকে এসেছো নাকি মুক্তেশ্বরের জমিদার তোমাকে পাঠিয়েছে? আগে এর মধ্যে কোনোটাই নয় আচার্য মশাই, আমাকে আর একজন পাঠিয়েছে আপনার কাছে। তার আজ্ঞায় আমি খুব গোপনে আপনার কাছে এসেছি। এই বিষয়ে জমিদার বাড়ি কেউ কিচ্ছু জানে না। আমি বললাম, তাহলে কে পাঠিয়েছে আপনাকে, আর আপনি কে? ভদ্রলোক বললেন, আমি জমিদার বাবুর জামাই। ওনার মেয়ে অখিলার সাথে আমার বিবাহ ঘটে আজ থেকে মাস 4 আগে। আমি গৌড়পুরের বাসিন্দা। বাবা মা নেই বলে জমিদার বাবুই আমাকে নিজের বাড়িতেই ঠাঁই দেয়। আর আমাকে কে পাঠিয়েছে তা বলার আগে আমি আরও কিছু বলতে চাই। জমিদার বাবুর 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে সূর্যনারায়ণ আজ থেকে প্রায় মাস 1.5 আগে এক মেয়েকে বিয়ে করে ঘরে তোলে। তারপর থেকেই গ্রামে ভয়ঙ্কর কাণ্ড শুরু হয়। প্রতি রাতে এক নারকীয় অবয়ব হানা দিচ্ছে এই গ্রামে, নৃশংসভাবে হত্যা করছে গ্রামবাসীদের এবং পশুদের থেকেও ভয়ঙ্কর উপায়ে ছিঁড়ে খাচ্ছে তাদের। গ্রামবাসীরা অনুরোধ জানায় জমিদার মশাইয়ের কাছে। জমিদার মশাই সঙ্গে সঙ্গে গ্রামে সারা রাত পাহারা দেওয়ার ব্যবস্থা শুরু করেন। সেই রাতে পাহারা দিতে গিয়েও পেয়ারাদার দেখেছে সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটাকে। তাদের মধ্যে একজনকে সে ছিঁড়ে খেয়েছে, আর একজন আহত হয়ে প্রায় পাগল হয়ে যাওয়ার অবস্থায় সে জমিদার বাড়ির দিকে ছুটে আসে। এসে বলে সে সাক্ষাৎ ওই অবয়বটাকে দর্শন করেছে। আমি বাধা দিয়ে বললাম, তা কি দেখালো পেয়াদারা? অখিলেশ বলল, আরে সেখানেই তো সমস্যা। যে পেয়াদাটি ওকে সাক্ষাৎ দেখেও
প্রাণ নিয়ে হাতে করে ফিরেছে, সে পরের দিন জমিদার বাড়ি আর গ্রামবাসীদের সামনে বলেছে গতকাল রাতে সেই নারকীয় চেহারা সে কোনো দিনও ভুলবে না। পার্থিব কোনো জীবের ওই রকম চেহারা হতে পারে না। কিন্তু সে এও বলেছে যে সেই অবয়বটা পরনে নাকি শাড়ি ছিল। শাড়ি পরে সেই ছায়ামূর্তি মানুষ খেকো পশুর মতো হামাগুড়ি দিয়ে 4 পায়ে চলে। পেয়াদা এও স্বীকার করেছে যে ওই রকম শাড়ি সে জমিদার বাড়ির নতুন বউ আত্রিকাকেই পরতে দেখেছে। সঙ্গে সঙ্গে বাকি পেয়াদারাও বলেছে সেই রাতে তারা ওই ছায়ামূর্তিকে জমিদার বাড়ির দিকে আসতে দেখেছে। গুরুদেব চুপ। আমার সমস্ত ঘটনা শুনে গায়ে কাঁটা দিল। এ আবার কি ধরনের অলৌকিক কাণ্ড? আমি লক্ষ্য করলাম অখিলেশের চোখে জল। বললাম, আপনার কি মনে হয় এই সমস্ত কিছুর পেছনে ওই নতুন বউয়েরই হাত? অখিলেশ বলল, আরে না ঠাকুরমশাই, নতুন বউ এই ধরনের নয়। উনি খুব ভালো, নিম্ন জাতের হলেও উনি খুবই নম্র ভদ্র, পুজো আর্চায় পারদর্শী, শাস্ত্রজ্ঞান রাখেন। এইরকম অভিশপ্ত চেহারা ওনার হতে পারে না, কিন্তু কেউ সেটা বিশ্বাস করছে না। গ্রামবাসীরা, জমিদার বাড়ির লোকেরা, এমনকি জমিদার মশাই নিজেও নতুন বৌঠানকে এইসবের জন্য দায়ী করেছেন। এমনি তো বিনা অনুমতিতে বিয়ে হয়ে আসা বৌঠান, আর তার ওপর বড় ছেলেকে হারানোর রাগ তো ছিলই জমিদার মশাইয়ের, আর এখন তো আরও সেটা জোরদার হয়েছে। আচার্য মশাই, আমার বিশ্বাস বৌঠান নেই এসবের মধ্যে, এই অন্য কারোর হাত আছে। বিধবা বৌঠান বড়ই অসহায় আচার্য মশাই। আমিও আমার স্ত্রী ছাড়া কেউ ওনার পাশে নেই। এমনকি গ্রামবাসীরাও দলে দলে ঠিক করেছে বৌঠানকে তারা পুড়িয়ে মারবে। সকলে বিশ্বাস করে কোনো এক তন্ত্র বলে প্রতি রাতে বৌঠান নাকি মানুষরূপী পিশাচে পরিণত হয়। ভদ্রলোকের চোখের কোণ বেয়ে একটা ক্ষীণ অশ্রুধারা নামল। আমি বললাম, কিন্তু আপনাকে কে পাঠিয়েছে বললেন না তো? ভদ্রলোক গুরুদেবের দিকে একবার তাকিয়ে আমার উদ্দেশ্যে বললেন, আপনার গুরুদেব তো সবই বোঝেন, তাও আমি বলে দিচ্ছি। বৌঠান আত্রিকা মা বাবা হারানোর পর অনেক ছোটবেলায় এই গুরুদেবের আশ্রমেই ছিলেন। গুরুদেব তাকে মানুষ করেছেন ছোটবেলা থেকে। আমি হতভম্ব। বাকিটা গুরুদেব বললেন। আত্রিকা নামটাও আমি রেখেছিলাম। বাপ মা মরা ছোট্ট মেয়েটাকে আমি এই আশ্রমে নিয়ে এসেছিলাম। ওর কুষ্টি বিচার করে দেখেছিলাম ও মাঙ্গলিক, মানে ও যেখানে যাবে সেখানে অঘটন ঘটবে। কিন্তু তাও বেশ কিছু বছরও ছিল আমার কাছেই। তারপর যখন ওর বয়স 10 বছর হলো, তখন আমার এক শিষ্য ওকে দত্তক নিয়ে নিজের মেয়ের মতন মানুষ করতে চায়। আমি বাধা দিইনি, তারাই ওকে নিয়ে যায় এই আশ্রম থেকে। তারপর এত বছর পর হৃদরোগে তারাও মারা যায়। তারপরই হয়তো ওকে বিবাহ করে নিয়ে যায় মুক্তেশ্বরের জমিদার পুত্র সূর্য নারায়ণ। এই সমস্ত আমি আমার দিব্য দৃষ্টির ফলেই জেনেছি। আজ থেকে 2 দিন আগে হঠাৎ আমি স্বপ্নে দেখি যে আত্রিকার বড়ই বিপদ, ওর আমাকে খুবই প্রয়োজন। আমি বললাম, ও তাই আপনি 2 দিন ধরে এত চিন্তিত ছিলেন? অখিলেশ বলল, আমাকেও আপনার কথা বৌঠান বলেছেন। তিনি এখন ঘরবন্দি। এতগুলো নৃশংস হত্যার কারণে তাকে প্রাণদণ্ড ভোগ করতে হচ্ছে। আমি গতকাল তার সঙ্গে দেখা করতে গেছিলাম, তখন তিনি গোপনে আপনার সন্ধান দিয়ে বলেছিলেন, ঠাকুরপো, গোবিন্দপুরে আমার এক গুরুদেব আছেন, নাম কালীনাথ আচার্য। আমাকে ছোটবেলায় পিতার মতো মানুষ করেছিলেন তিনি। তার জ্ঞান যতটা অসামান্য, ক্ষমতাও অপরিসীম। তিনি পারবেন আমাকে এই কঠিন সময় থেকে বাঁচাতে। তাকে আপনি যে কোনো মতে নিয়ে আসুন। তাই ভোর ভোর বেরিয়ে আপনার এই গোবিন্দপুরে ছুটে চলে এলাম আচার্য মশাই। বৌঠানকে আর আমাদের সমস্ত গ্রামকে আপনিই পারেন এই বিপদের হাত থেকে বাঁচাতে, আপনিই পারেন। গুরুদেব উঠে দাঁড়ালেন, দরাজ কণ্ঠে বললেন, যেতে তো আমাকে হবেই। হাজার হোক সে আমাকে
এক সময় পিতা বলে ডেকেছে। আজ তার এই ভয়ঙ্কর বিপদে আমি কি করে চুপ করে বসে থাকি বলো দেখি? তার সঙ্গে সেই গ্রামে হানা দিয়েছে যে নক্ত পিশাচ, তাকেও আমি শেষ করব। আমি বললাম, কি বললেন গুরুদেব? নক্ত পিশাচ? হ্যাঁ, নক্ত পিশাচ। আদিম পিশাচ তন্ত্রের অত্যন্ত ভয়ঙ্কর ও ধূর্ত পিশাচ জাত হলো এই নক্ত পিশাচ। তার কারণ হলো এই ধরনের পিশাচেরা ইচ্ছাধারী পিশাচ হয়ে থাকে। পিশাচে পরিণত হওয়ার আগের মুহূর্তেও ঠাহর করা অসম্ভব যে এরা পিশাচ, কারণ এরা দেখতে সাধারণ মানুষের থেকে আলাদা কিছু নয়। কিন্তু গুরুদেব, এটা হয় কিভাবে? এটা কোনো রোগ? গুরুদেব গম্ভীর কণ্ঠে বললেন, না, এদের বংশের কোনো এক পূর্বপুরুষ এই নক্ত পিশাচের তন্ত্র সাধনা করে দেহ ত্যাগ করেছে। সেই তন্ত্রবিদ্যায় উল্লেখিত আছে যে সাধনা করবে তার আত্মা অমরত্ব লাভ করবে, কিন্তু তারপর থেকে তার বংশে যেই জন্মগ্রহণ করবে সে হবে নক্ত পিশাচ। ছোটবেলাতেই সে নিজের এই দশার সঙ্গে জ্ঞাত হবে, আর সেই অনুযায়ী ধূর্তও হবে। নিজের এই অবস্থাকে লুকিয়ে রাখবে। যে স্থানে সে যাবে রাতের অন্ধকারে শ্মশান বানিয়ে দেবে সেই জায়গা। রাত হলেই মানব দেহের রক্ত পিপাসা জাগে তার দেহে। ইচ্ছে হলেই নিজেকে বদলে নিতে পারে এক ভয়ঙ্কর পিশাচের আকৃতিতে। কিন্তু গুরুদেব, তাহলে অন্য পিশাচ জাতিতে কি হয়? তারা যখন ইচ্ছা পিশাচ রূপ ধারণ করতে অক্ষম? তারা কেবল পূর্ণিমাতেই পিশাচে পরিবর্তিত হওয়ার ক্ষমতা রাখে, যেদিন খুশি নয়। তাদের ব্যাপার সম্পূর্ণই আলাদা। কিন্তু আমি বর্ণনায় যা শুনলাম, প্রতিদিন হত্যা হচ্ছে। এ পিশাচ কোন রকম বিধি বিধান পূর্ণিমা অমাবস্যা না মেনে স্বীকার করছে। তাতেই বুঝলাম এ নক্ত পিশাচের কীর্তি। এটা কোনো রোগ নয়, ভয়ঙ্কর তন্ত্রের পরিণাম। এমনকি সাধারণ মানুষকেও যদি নক্ত পিশাচ তন্ত্রের সাধনা করানো যায়, তাহলে তাকেও নক্ত পিশাচে পরিণত করা সম্ভব। গুরুদেবের শেষের কথা শুনে আমি বিস্মিত। কি বলছেন গুরুদেব? তার মানে যে কোনো সাধারণ মানুষই পিশাচে পরিবর্তন হতে পারে? পারে বই কি, তবে সবার দ্বারা সম্ভব নয়। চেতন আর অবচেতন মনের উপর প্রচণ্ড দখল থাকলে তবেই সেটা সম্ভব। কিন্তু শুধু এতেই হবে না, কোনো এক আসল নক্ত পিশাচের রক্ত পান করতে হবে তাকে। আরও অনেক উপকরণ রয়েছে, তা সে অন্য কথা। এরপর আমি অখিলেশের উদ্দেশ্যে বললাম, আচ্ছা, পেয়াদারা তো সেই অবয়বটির পরনে আত্রিকার শাড়ি দেখেছে, তার উপর সেই রাতে জমিদার বাড়ির পথ দিয়েই বেরোতে দেখেছে। তাহলে এটা তো নিশ্চিত যে জমিদার বাড়িরই কোনো মহিলা নক্ত পিশাচ। কিন্তু তার পরনে আত্রিকার শাড়ি এলো কিভাবে? অখিলেশ একটু ভেবে বলল, আমিও কিছু বুঝতে পারছি না আচার্য মশাই, সব ধোঁয়াটে। গত কয়েকদিন ধরে বৌঠানে আচরণ যথেষ্ট সন্দেহজনক ছিল বই কি। বেলা করে ঘুম থেকে ওঠা, রাতে দরজা খোলার শব্দ, এইসবের কারণেই আরও তার প্রতি সকলের সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছে। বৌঠান যদি সত্যিই পিশাচিনী হতেন, তাহলে তো বিয়ে হয়ে আসার পরের থেকেই এই হত্যা শুরু করতে পারতেন। কিন্তু 1.5 মাস পরে হঠাৎ করে কেন করবেন, এই বিষয়টা কেউ বুঝতে চাইছে না। তবে আমার সন্দেহ এর পেছনে আর একজন আছে। তাই আমার সন্দেহটাই আর একজনের ওপর। কার ওপর? আমি ব্যাকুল হয়ে প্রশ্ন করলাম। আগে গাঁয়ের 1 সপ্তাহ আগে আমার জমিদার বাড়িতে এক দাসীর আবির্ভাব ঘটেছে। জমিদার বাড়ির প্রতিটা কক্ষে ওরা আসা যাওয়া। জমিদার ফাটকের বাগানের পিছনে একটা কুঁড়েতে ওকে আশ্রয় দিয়েছিল জমিদার মশাই। আমার কিন্তু ওকে খুব সুবিধের লাগে না, খুবই সন্দেহজনক চোখ, বেশি কথা কয় না, সন্ধে নামলেই ওই কুঁড়ে ঘর ছেড়ে বের হয় না। তাই ঠিক জানি না, তবে প্রমাণ ছাড়া তো কিছু বলা সম্ভব নয়, তাই উচিত নয়। তবে ওই একজন মহিলা যেই গ্রামে নতুন এসছে, আর তারপর থেকেই
গ্রামেই অশুভ ছায়ার আবির্ভাব ঘটেছে। বৌঠানের সঙ্গে আমি কথা বলে জেনেছি গত কয়েকদিন ধরেই বৌঠান নাকি সেই শাড়িটা খুঁজে পাচ্ছেন না। আমার সন্দেহ যে ওই দাসী বৌঠানের ঘর পরিষ্কার করতে আসে নিয়মিত, প্রবেশ করে সেইখানে, ওই সুযোগ বুঝে হাতিয়েছে বৌঠানের শাড়ি। তারপর সেই বৌঠানের শাড়ি পরে নক্ত পিশাচে পরিণত হয়ে বৌঠানকে ফাঁসিয়েছে। অখিলেশ থামল, তারপর গুরুদেবকে প্রণাম করে বলল, এর চেয়ে বেশি আর কিছু বলার নেই, আর আমার সাজেও না আচার্য মশাই। আপনি চলুন আমাদের গ্রামে, আপনি নিজের চোখে সমস্তটা দেখবেন, তারপর আপনি সব বিচার করবেন। আজ আমি চলি। আর হ্যাঁ, আমি যে এখানে এসেছিলাম এই কথা যেন জমিদার মশাই না জানে, মানে আমার শ্বশুর মশাই। আমি কিন্তু খুব গোপনে এসেছি আচার্য মশাই। নমস্কার। ভদ্রলোক প্রস্থান করতেই গুরুদেব আমার উদ্দেশ্যে বললেন, চল জগা, ঝোলাপত্তর গোছানো আরম্ভ কর। আগামীকাল ভোরেই আমরা রওনা দেব মুক্তেশ্বরের উদ্দেশ্যে। আমরা যখন মুক্তেশ্বরের বুকে পা রাখলাম তখন সূর্য মাথার উপর। গরম লাগছিল প্রচণ্ড, এক বিন্দু বাতাসের চিহ্ন নেই। কিরকম একটা অস্বস্তি লাগছিল শরীরে। গ্রামটাও যেন খুব অদ্ভুত। যখন থেকেই স্টেশনে নেমেছি দুটোর বেশি লোক চোখে পড়েনি। গুরুদেবকে বিষয়টা বলতে তিনি বললেন, আরে বুঝতে পারছিস না, গত কয়েকদিন ধরে প্রতি রাতে গ্রামবাসীদের নৃশংস মৃত্যু ঘটেছে এ গাঁয়ে। এহেন কাণ্ড হলে গ্রামবাসীদের প্রচণ্ড ভয়ে আতঙ্কে বাড়ি থেকে না বের হওয়াটাই তো স্বাভাবিক। তার উপর শুনলাম অনেকেই নাকি এ গাঁ ছেড়ে দূরে অন্য গাঁয়ে নিজেদের কুটুমের বাড়ি চলে গিয়েছে। হ্যাঁ, গুরুদেবের কথা শুনে আমার মনে পড়ল, আমরা যখন স্টেশন থেকে ঘাটে গিয়ে নৌকো করে অমলা নদী পার করছিলাম তখন দু একটা নৌকোয় বেশ অনেক পোটলা পুটলি নিয়ে লোকজনেরা আমাদের উল্টো দিকে নৌকো করে চলেছিল। মাঝির কাছ থেকে জেনেছিলাম যে এই গাঁয়ে নাকি অভিশপ্ত ছায়া পড়েছে। এরকম চলতে থাকলে গ্রাম শ্মশানে পরিণত হবে, তাই অধিক গ্রামবাসীরাই গ্রাম ছেড়ে পালাচ্ছে। অখিলেশবাবু আমাদের আগেই বলে রেখেছিল যেন জমিদার মশাই জানতে না পারেন যে ও আত্রিকার তরফে আমাদের খবর দিতে গিয়েছিল, তাই আমরা যেন সাক্ষাৎকার গোপন রাখি। গুরুদেব আপত্তি করেননি। জমিদার ফটকের সামনে যখন গিয়ে পৌঁছলাম তখন আমার আর একটু অবাক লাগলো। ভেবেছিলাম জমিদার বাড়ি সুন্দর সাজানো গোছানো পরিপাটি থাকবে, কিন্তু সেরকম কিছুই নেই। প্রধান দরজা থেকে প্রবেশ করে কিছুটা বাগান, সেটারও সবে ফুল মরে রয়েছে। আশপাশের পরিবেশ দেখে বুঝতে অসুবিধে হয় না এখানে কোনো অশুভ ছায়ার কুনজর পড়েছে। জমিদার বাড়িটাও যেন একটা প্রকাণ্ড অর্ধ ধ্বংসস্তূপ। চারিদিকে দেওয়ালে ফাটল ধরেছে, কোথাও আবার গাছগাছালি জন্মেছে। দালানে গিয়ে পৌঁছতেই এক ভৃত্য বেরিয়ে এলো সদর দরজা থেকে। গুরুদেব ও আমার পরনে গেরুয়া বস্ত্র দেখে আমাদের করজোরে প্রণাম জানালো। গুরুদেব এগিয়ে গিয়ে বললেন, জমিদার মশাই আছেন? আমি কালীনাথ আচার্য, ধাম গোবিন্দপুর। ভৃত্য গোছের লোকটা ভেতরের বৈঠকখানায় নিয়ে গিয়ে আমাদের বসাল। বাইরে থেকে পুরনো লাগলেও ভেতরটা বেশ সাজানো গোছানো। বোঝা যায় দৈনন্দিন পরিচর্যা করা হয়। খানিকক্ষণের মধ্যেই ঘরে এসে হাজির হলো অখিলেশ। আমাদের প্রণাম জানিয়ে বলল, নমস্কার, আমি শ্বশুর মশাইকে ডেকে আনছি, আপনারা বসুন। জমিদার অভয়চরণ চৌধুরী এসে হাজির হলেন। করজোরে প্রণাম জানিয়ে বললেন, প্রণাম ব্রাহ্মণ ঠাকুর। আপনি? আমার নাম কালীনাথ আচার্য, ধাম গোবিন্দপুর। ও আমার শিষ্য জগা ওরফে যোগেন্দ্র। আমি খবর পেয়েছি আপনাদের গাঁয়ের দশা বড়ই শোচনীয়, তবে তার পেছনে আপনারা যাকে দায়ী করেছেন সে কিন্তু নির্দোষ। কিন্তু আপনি এতটা বিশ্বাসের সাথে কিভাবে বলছেন যে ওই মেয়ে নির্দোষ? আশা করি আপনি জানেন এ গাঁয়ে কি ঘটেছে, আর প্রমাণও পাওয়া গেছে যে ওই মেয়ে এসবের পেছনে দায়ী। ও কোনো সাধারণ মেয়ে নয়। গুরুদেব গম্ভীর স্বরে বললেন, তাহলে খুলেই বলি, আপনার বৌমা আত্রিকা যাকে আপনারা দোষী ভাবছেন ও আমারই পালিত কন্যা। বলতে পারেন আমি ওর পিতার সমান। ছোটবেলায় মা বাপ হারানোর পর ও আমার কাছেই ছিল। পরে এক নিঃসন্তান দম্পতি ওকে মানুষ করে।
ওর কুষ্টিতে উল্লেখ আছে যে ও মাঙ্গলিক, ও যেখানে যাবে সেখানে অঘটন ঘটা স্বাভাবিক। তবে তার মানে এই নয় যে এ নৃশংস কাণ্ড ওর। তাছাড়া আপনারা আদেও জানেন যে বস্তু আপনাদের গায়ে হানা দিয়েছে সে অতি ভয়ঙ্কর এক জাতের পিশাচ। তার জাত হলো নক্ত পিশাচ। গুরুদেবের সমস্ত ঘটনা খুলে বলাতে জমিদার মশাই আরও চিন্তিত হয়ে পড়লেন। গুরুদেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনারা কিছু না জেনে একটা নিরীহ মেয়েকে মৃত্যু দিতে যাচ্ছিলেন। কিন্তু যবে থেকে ওই বউকে আমার ঘরে আটকে রেখেছি তবে থেকে গত 2 দিন তো এই গায়ে আর নতুন কোনো দুর্ঘটনা ঘটেনি। কথাটা বলে উঠলেন জমিদারের পাশে দাঁড়িয়ে থাকা নায়েব মশাই। গুরুদেব বললেন, তা না ঘটার পেছনেও কারণ রয়েছে বই কি। আমি আগেই বলেছি যে মানুষরূপী পিশাচ জাত খুবই ধূর্ত। নিজের অবচেতন মনের উপর এদের প্রচন্ড কাবু রয়েছে। সে চায় যাতে সবাই আত্রিকাকেই এইসবের পেছনে দায় মনে করে মৃত্যুদণ্ড দিক। ততদিন সে চুপ করে গা ঢাকা দিয়ে থাকবে। সবকিছু মিটে গেলে সে আবার স্বীকার করবে। কিন্তু এখন আমি এ গায়ে এসে গেছি, গায়ের একজনেরও ক্ষতি আর আমি হতে দেব না। সে যেই হোক তাকে আমি আটকাবই। জমিদার মশাই একটু নরম হলেন, করজোড়ে প্রণাম জানিয়ে বললেন, আপনি যা বলবেন আমি করতে রাজি আছি ঠাকুর। আপনার কথাই যদি সত্যি হয় তাহলে এ গাঁয়ের বিপদ এখনো টলেনি। আপনি দয়া করে আমার বাড়িতে আশ্রয় নিন, আর যতদিন না সেই অভিশপ্তর হাত থেকে আমাদের রক্ষা করছেন আপনারা এখানেই থাকুন। জমিদার মশাইয়ের আজ্ঞায় তার জামাই মানে আমাদের পূর্ব পরিচিত অখিলেশ বাবু আমাদের নিয়ে গেলেন দোতলায়। সেখানে 3টে ঘর। একটিতে থাকে জমিদার মশাইয়ের ছোট ছেলে চন্দ্রনারায়ণ, অন্যটাতে অখিলেশ বাবু তার স্ত্রী অখিলা, ও আরেকটিতে বড় বউ অর্থাৎ গুরুদেবের পালিত কন্যা আত্রিকা। অখিলেশ বাবু সেই তালাবন্ধ দরজার দিকে এগিয়ে গেলেন, তারপর তালা খুলে হাঁক দিলেন, উঠান উঠান উঠান। কোনো শব্দ নেই। এর মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জমিদার মশাইয়ের কন্যা অখিলা। গায়ের রং ফ্যাকাশে, ছিমছাম চেহারা, গলায় চন্দ্রহার ও পরনে একটি আটপৌরে শাড়ি। আমাদের দেখে ম্লান হাসি হাসলেন, তারপর স্বামীর উদ্দেশ্যে বললেন, দাঁড়াও আমি দেখছি। বৌদিমণি, ও বৌদিমণি, দেখো কারা এসেছেন তোমাকে উদ্ধার করতে। বৌদিমণি। ঘরের ভেতরটা এক ফালি অন্ধকার। ঢুকে দেখলাম অন্ধকার জড়িয়ে এক অসহায় নারী মূর্তি বসে রয়েছে মেঝেতে। গুরুদেব এগিয়ে গিয়ে ডাকতেই সে চিনতে পারল গুরুদেবকে। উঠে দাঁড়িয়ে প্রণাম করল। তামাটে বর্ণময় মুখমণ্ডলে অশ্রুধারার স্রোত বইতে বইতে দাগ পড়ে আছে গাল দুটোতে। এই হলো আত্রিকা। গুরুদেব না এলে হয়তো আগামীকাল ওকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। ভাবতেও গা শিউরে ওঠে। গুরুদেব আশ্বাস দিলেন যে আর ভয়ের কোনো কারণ নেই, তিনি রক্ষা করবেন। পাশে দাঁড়িয়ে থাকা অখিলা দেবী বললেন, ঠাকুর, আর যাই হোক তবে বৌদিমণি সেই পিশাচিনী হতেই পারেন না। আপনি যেভাবেই হোক উদ্ধার করুন আমাদের, বিশেষ করে আমার পিতাকে এই ভয়ঙ্কর চিন্তার থেকে মুক্ত করুন। 3 তলায় আমাদের ঘরটা দেখিয়ে দিল অখিলেশ বাবু। আমি বললাম, আচ্ছা অখিলেশ বাবু, আপনার শ্বশুর মশাইয়ের ছোট ছেলে চন্দ্রনারায়ণকে তো এখনো দেখলাম না, তিনি কোথায়? সে আরেক বস্তু। বাবা মশাই ওকে একদম পছন্দ করে না। মাঝে মাঝে বলেন ত্যায্য পুত্র করবেন ওকে, কিন্তু এক ছেলে মারা গেছে, তাই ওই ছেলে শত খারাপ হলেও সহ্য করেন উনি। সে ছেলের স্বভাবও খুব খারাপ, চরিত্র তো ছেড়েই দিন। রাত বিরেতে বাড়ি ঢোকে, কোথায় থাকে কেউ জানে না। সব সময় নেশার ঘরে চুর হয়ে থাকে, কাউকে সম্মান দেয় না। আমি তো কথাই বলি না ওনার সাথে। অনেকবার আমাকে ও অপমান করেছে। জমিদারের ছেলে বলে কথা না, নিজের 1 পয়সা মুরদ নেই, মদ জুয়া মেয়ে ছেলে নিয়ে দিন কাটায়, আমাকে অপমান করছে। যাই হোক, আপনারা এত পথ অতিক্রম করে এসছেন, আপনারা বিশ্রাম করুন, আমি আবার পরে আসব। নমস্কার। অখিলেশ বাবু প্রস্থান করলেন। আমাদের ঘরটা হবে সাজানো গোছানো। জমিদার বাড়ির আগে আমি কখনো দেখিনি,
আজ গুরুদেবের সুবাদে এখানে থাকতেও পারছি। ঘরের দেওয়াল জুড়ে পুরনো আমলের তলোয়ার, হরিণের মাথা, পুরনো রাজরাজাদের বেশে হাতে থাকা কিছু ছবি টাঙানো রয়েছে চারিদিকে। গুরুদেব সেগুলোর একটার দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে বললেন, সবই ঠিক আছে, কিন্তু একটা হিসেব মিলছে না। পিশাচিনী ধূর্ত, সে 2-3 দিন কোনো শিকার করেনি গায়ে, সে পিশাচেও পরিণত হয়নি, তার মানে মানুষ রূপেই আছে। কিন্তু আমার জ্ঞান থেকে আমি জানি সে শিকার না করলেও রাত হলেই তার ভয়ঙ্কর রক্ত পিপাসা জাগে। সে পিপাসা যেন তেন প্রকারণে তাকে মেটাতেই হয়। কিন্তু গত কয়েকদিনে যদি গায়ে শিকার না ঘটে, তাহলে সেই পিশাচিনী কি দিয়েই বা নিজের পিপাসা মেটাচ্ছে? পরের দিন প্রাতরাশে আমরা জমিদার বাড়ির আশপাশটা ঘুরছিলাম। নায়েব মশাই আমাদের চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। জমিদার বাড়ির পেছনের বাগানে একটা ছোট্ট একচালতা কুঁড়ে রয়েছে। গুরুদেব এগিয়ে গিয়ে দরজা ঠেলতে এক মহিলা এসে দরজা খুলে দিল। এই সেই নতুন দাসীটি যার কথা অখিলেশবাবু বলেছিলেন। একটা পুরনো ময়লা শাড়ি, চোখের তলায় কালি। প্রথমে আমাদের দেখে একটু অবাক হলো, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, পেন নাম ঠাকুর, পেন নাম। গুরুদেব একবার ঘাড় নাড়লেন, তারপর দরজার দিকে ঝুঁকে ঘরের ভেতরটা একবার দেখলেন। আমিও একবার দেখলাম। সন্দেহজনক সেরকম কিছু চোখে পড়ল না, তবে দেখলাম একটা বাচ্চা ছেলে বিছানার ওপর বসে কি যেন করছে। গুরুদেব মহিলার উদ্দেশ্যে বললেন, ওই বাচ্চাটা কে? আগে এটা আমার ছেলে ঠাকুর মশাই। গুরুদেব ভেতরে গিয়ে বাচ্চাটার উদ্দেশ্যে বললেন, বাবা, তুমি এগুলো কাকে আঁকছো? এবার আমিও খেয়াল করলাম ছেলেটা একটা কাগজের মধ্যে মানুষের মুখ আঁকছে। আঁকার হাত যথেষ্ট ভালো বলতে হবে। বলল, আমি মানুষের মুখ আঁকতে খুব ভালোবাসি। এগুলো এই জমিদার বাড়ির লোকজনদের এঁকেছি। ও বাবা, তোমার আঁকার হাত তো চমৎকার। আমিও এবার দেখলাম ছবিগুলো, সত্যি হুবহু এঁকেছে সকলকে। এটা জমিদার মশাই, ওইটা নায়েব, আরেকটা দেখলাম অখিলেশবাবু, তার স্ত্রী, আরেকটায় আত্রিকা। প্রায় সকলকেই এঁকেছে। আর বেশিক্ষণ সময় বিলম্ব করলাম না। 2-1 প্রশ্ন করে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। গ্রামের মেঠো রাস্তায় হাঁটতে হাঁটতে নায়েব মশাইকে গুরুদেব বললেন, আপনাদের এই দাসীটিও শুনলাম নতুন গায়ে এসেছে। আপনাদের জামাই অখিলেশ বাবুও বলছিলেন যে এই মহিলা বেশ সন্দেহজনক। তো আপনার কি মত? নায়েব মশাই একটু ভেবে বললেন, মন্দ বলেনি অখিলেশ। এই মহিলার উপর যে আমার মাঝে মধ্যে সন্দেহ হয়নি তা কিন্তু নয়, কিন্তু ওই বাচ্চাকে কোনো রকম কৌশলে ঘুম পাড়িয়ে রাখাটা কোনো ব্যাপার না। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে ওই দাসীটাই ছিল আসলে? না না, এখনই কিছু বলছি না আমি, তা ক্রমশই প্রকাশ্য। দুপুরে আহারের পর গুরুদেব যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন নায়েব মশাইয়ের আগমন ঘটল। তারপর নানা রকম কথায় কথায় নায়েব মশাই বললেন, জানেন ঠাকুর, ঝামেলার কোনো শেষ নেই। ওইদিকে পাশের গা আবদালপুরে এক ভারী অদ্ভুত ঘটনা ঘটছে 2 দিন ধরে। আমার এক পরিচিত বন্ধুর সাথে দেখা হলো, তাই জানতে পারলাম। গুরুদেব উত্তেজিত হয়ে উঠলেন, যেন এরকম কিছুর জন্যই অপেক্ষা করছিলেন। কি হয়েছে বলুন। আসলে আমাদের পাশের গায়ের অধিকাংশই মুসলমান, তাই বলা বাহুল্য গায়ের একদম শেষে একটা বড় কবরস্থানও রয়েছে। সেখান থেকে গত 2 দিন ধরে মৃতদেহ উধাও হয়ে যাচ্ছে সমানে। প্রথমটায় কেউ অতটা ঠাউর করতে পারেনি, কিন্তু আজ সকালে খবরটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাই ভাবলাম আপনাকে একটু জানাই। গুরুদেব কথাটা শুনেই লাফিয়ে উঠলেন, প্রচন্ড উত্তেজনার সাথে বললেন, তাই নাকি? ওই গায়ে যেতে কতক্ষণ সময় লাগে? আগে খুব বেশি দূরে নয় ঠাকুর, ওই ঘন্টাদেরই যেতে লাগবে। গুরুদেব আর কোনো কথা না বাড়িয়ে খাটিয়ার পাশে রাখা ঝোলাটা কাঁধে তুলে নিয়ে বললেন, এক্ষুনি সে গায়ে নিয়ে চলুন আমাকে। জগা, তুই এইখানেই থাক, আমি রাতের মধ্যে ঠিক ফিরে আসব। আমি প্রথমে রাজি হলাম না, বললাম, কিন্তু গুরুদেব আমি এইভাবে একা ছাড়তে পারবো না আপনাকে। আরে বাবা, আমি একা কোথায়? নায়েব মশাই তো আছেন আমার সঙ্গে। তুই এখানেই থাক, যদি কোনো সমস্যা হয় এখানে তুই একটু হলেও আটকাতে পারবি। আমি আর গুরুদেবের ওপর কথা বলতে পারলাম না। গুরুদেব চলে গেলেন।
আমিও দিনের আলো থাকতে থাকতে একটু দালানের ভেতরটা ঘুরে দেখতে লাগলাম। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে দেখলাম ওপরের জমিদার মশাইয়ের মেয়ে অখিলা দেবী বারান্দায় দাঁড়িয়ে আছেন। এগিয়ে গিয়ে বললাম, আপনার স্বামী অর্থাৎ অখিলেশবাবুকে আজ সকাল থেকে দেখলাম না, তিনি কোথায়? ভদ্রমহিলা আমাকে দেখে শাড়ির আঁচল দিয়ে নিজেকে একটু গুছিয়ে নিয়ে বললেন, ও আজ কাকভোরে শহরে গেছে, রাতের মধ্যে ফিরবে হয়তো। বৈদ্যমশাই এসেছিলেন, বৌদিমণির জন্য কিছু ওষুধ লিখে দিয়ে গেছেন, সেইগুলো শহরে পাওয়া যায়, সেগুলোই আনতে গেছেন। ও আচ্ছা, তা আপনার বৌদিমণি মানে আত্রিকা এখন একটু ভালো আছেন? হ্যাঁ, আগের থেকে ভালো আছেন, নিজের ঘরে ঘুমাচ্ছেন। যা গেল ওনার ওপর দিয়ে এখনো ভাবলে কষ্ট হয় আমার। আপনিও আপনার গুরুদেব এসে যদি বাবা মশাইকে না বোঝাতেন, তাহলে হয়তো প্রাণেই মারা যেতেন বৌদিমণি। তা তো ঠিকই, তবে আপনি আর আপনার স্বামী অখিলেশবাবু অনেক সাহায্য করেছেন। উনি গিয়ে আমাদের আশ্রমে খবর না দিলে আমাদের পক্ষেও এখানে আসা সম্ভব হতো না। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই দোতলার বারান্দা দিয়ে নিচের বাগানটা পরিষ্কার দেখা যায়, সেখানে অবস্থিত সেই ছোট ঘরটা। এবার আমি যা দেখলাম তাতে একটু আশ্চর্য হলাম। দেখলাম সেই দাসীর ঘর থেকে গুরুদেব বেরোচ্ছেন, হাতে কি যেন একটা কাগজ। আমি হাঁক দিলাম, গুরুদেব কি হলো, আপনি এখনো বেরোননি? গুরুদেব কিছুটা ভেবে নিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, এই তো এক্ষুনি বেরোচ্ছি, একটু কথা ছিল দাসীর ঘরে, তাই গিয়েছিলাম। চলুন নায়েব মশাই, গাড়োয়ানকে ডাকুন। দেখতে দেখতে সূর্য ডুবল, অন্ধকার নামল মুক্তেশ্বরের বুকে। গুরুদেবের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। গুরুদেব এসে একটাও কথা বলেননি। আমিও আর বেশি কথা বাড়ালাম না। মাঝরাতে কিরকম ধরনের একটা খটমট শব্দে ঘুম ভাঙল। আরে এত অন্ধকার কেন? লণ্ঠনগুলো যেন কেউ নিভিয়ে দিয়েছে। গুরুদেব গুরুদেব বলে হাঁক দিলাম, মনে হয় কেউ নেই। গুরুদেব এত রাতে কোথায় গেলেন? বিছানা থেকে নামতে যাব এমন সময় পায়ের শব্দ পেলাম। একজন ছায়ামূর্তি ঘরের ভেতর ঢুকে দরজা দিয়ে দিল। বুঝলাম এটাই গুরুদেব। আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন গুরুদেব? গুরুদেব হন্তদন্ত হয়ে বিছানায় উঠে চাদর মুড়ি দিয়ে বললেন, কোথাও না, ঘুমা চুপচাপ। সকালে ঘুম ভাঙল অনেক জনের মিলিত কলরবে। উঠে দেখলাম গুরুদেব কক্ষে নেই। বিছানায় বসে ত্রৈলোক্যনাথ মন্ত্র 3 বার জপে নেমে পড়লাম। এই মন্ত্র পড়া আমার ছোটবেলাকার অভ্যেস। বলা বাহুল্য গুরুদেবই শিখিয়েছিলেন এই মন্ত্র। সিঁড়ি দিয়ে নিচতলায় নেমে বৈঠক ঘরে গিয়ে দেখলাম বাড়ির প্রায় সকলে উপস্থিত, তবে সবার মুখে একটা আতঙ্কের ছাপ। গুরুদেবও বেশ গম্ভীর। এবার ডান দিকে তাকিয়ে লক্ষ্য করলাম অখিলেশবাবু এসে বসে আছেন। ওনার হাতে একটা ভয়ঙ্কর ক্ষতচিহ্ন। এক ভৃত্য সাদা কাপড় বেঁধে দিচ্ছে তার ক্ষতস্থানে। আমি গিয়ে বললাম, কি এসব কি ঘটলো অখিলেশবাবু? আর বলবেন না ছোট ঠাকুর মশাই, গতকাল রাতে এক ভারী আশ্চর্য দুর্ঘটনা ঘটেছিল আমার সাথে। মাঝ রাতে যখন ঘুমোচ্ছিলাম, হঠাৎ হঠাৎ আমার ঘরে এক ছায়া মূর্তি এসে ঢুকে পড়ে। আমি টের পাইনি। আচমকা হাতে মারাত্মক যন্ত্রণার কারণে নিদ্রায় ব্যাঘাত ঘটে। তখনই দেখলাম একটা ছায়া মূর্তি 4 পায়ে আমার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। অন্ধকারের কারণে স্পষ্ট করে কিছুই দেখতে পেলাম না। একবার ভাবলাম উঠে যাই, কিন্তু কি এক মায়া বলে বিছানা ছেড়ে উঠতে পারলাম না। চোখ বন্ধ হয়ে এলো। অখিলেশবাবুর স্ত্রী অর্থাৎ জমিদার মশাইয়ের কন্যা আতঙ্ক মিশ্রিত স্বরে বললেন, এবার কি হবে ঠাকুর? ফটকের ভিতরে নুক্ত পিশাচ ঢুকে গেল। জমিদার মশাই বললেন, কিছু একটা করুন ঠাকুর মশাই, কিছু একটা করুন। এতে তো কোনো সন্দেহ রইল না যে বাড়ির ভেতরেই রয়েছে সেই পিশাচিনী। বাইরে দিয়ে ফটকে ঢোকার তো কোনো উপায় নেই। লোহার দ্বারে যে খুবই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাহলে বাড়ির ভেতর কিভাবে ঘটনা ঘটলো?
আমি গতকাল রাতের ঘটনাটা বলতে যাচ্ছিলাম, কিন্তু গুরুদেব চোখ টিপে ইশারা করাতে থেমে গেলাম। এতক্ষণ ধরে উনি একটাও শব্দ করেননি। এবার উঠে দাঁড়ালেন। চোখ তীক্ষ্ণ, ভুরুটা নেমে এসেছে চোখের গহ্বরে। গম্ভীর কণ্ঠে বললেন, জমিদার মশাই, আমি যেটা বলছি মন দিয়ে শুনুন। গতিক আমার সুবিধার ঠেকছে না। এ পিশাচিনী বড়ই ধূর্ত। একে আটকানোর জন্য এক বিশেষ প্রকারের বাক সাধনা করতে হবে আমাকে। তার জন্য আমাকে একবার গোবিন্দপুরে যেতে হবে। সেখানেই আমার আরাধ্যা দেবী স্থাপিত। 48 ঘন্টার পূর্ণ সাধনার প্রয়োজন। আমার ফিরতে ফিরতে পরশু বিকেল করাবে। আজ সেরকম কিছু বিপদের আশঙ্কা নেই, তবে কাল পূর্ণিমা। পূর্ণ লগ্নেই নক্ত পিশাচের জাত অতি ভয়ঙ্কর হয়ে উঠবে। কালকে রাতটা সাবধানে কাটাবেন, কেমন? তারপরের দিন তো আমি ফিরবই। আমি সহ উপস্থিত সকলের মুখে আতঙ্ক ফুটে উঠল। সবাই কিন্তু কিন্তু করে কি যেন বলতে গিয়েও বলল না। গুরুদেব আবার বললেন, তবে আমি আপনাদের একদমই ভাগ্যের হাতে ছেড়ে যাব না। আমার শিষ্য জগা থাকবে আপনাদের সাথে। ওকে আমি নিচ্ছি না। কিছু আসন্ন বিপদে একটু হলেও সামাল দিতে পারবে ও। আমার যেন বুকের ভেতরটা খালি হয়ে এলো। এ কি ঝামেলায় পড়লাম! আজ অবধি গুরুদেবকে ছাড়া কোনো বিপদের মুখোমুখি হতে হয়নি আমাকে, আর আজ এত বড় একটা বিপদের মুখে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন গুরুদেব। এসব ভাবছি, এমন সময় গুরুদেব আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চললেন আমাদের ঘরের দিকে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। তারপর বললেন, শোন জগা, নক্ত পিশাচিনী এই বাড়ির মধ্যেই আছে। আমি থাকবো না সেটা সে জেনে যাবে। আজ না হলেও কাল সে শিকারে বেরোবে। এতদিন আমার উপস্থিতিতে সে শিকারে যেতে পারেনি, তবে তাকে পিশাচ রূপে বের করার জন্যই আমি গা ছাড়ছি। তোকে যা যা বলছি মন দিয়ে শোন, সেটাই কিন্তু তোকে করতে হবে। আপনারা হয়তো ভাবছেন গুরুদেব আমাকে কোনো গোপন মন্ত্র বা বিদ্যা শিখিয়ে দিচ্ছিলেন, কিন্তু আসলে তা নয়। গুরুদেব আমাকে বলেছিলেন যে উনি প্রস্থান করার পর যেন আমি পেয়াদাদের এবং নায়েব মশাইকে ডেকে খুব সন্তর্পণে এক বিশেষ ব্যবস্থা করার কথা বলি। জমিদার বাড়ির বাকি লোক তো দূরস্থ, কাকপক্ষীতেও যেন সেই পরিকল্পনার কথা টের না পায়। ক্রমশ সন্ধে নামল। গুরুদেব দুপুরের দিকেই প্রস্থান করেছেন, তবে তিনি একা যাননি। যাওয়ার সময় জমিদার মশাইকে বলে এক বিশ্বস্ত ভৃত্যকে সাথে করে নিয়ে গেছেন। যাওয়ার সময় আমাকে গুরুদেব দুটো মাটির ভাঁড় দিয়ে গেলেন। যতদূর বুঝলাম সেগুলোতে ছাই গোছের কিছু রয়েছে। এদিকে রাত নামতে আমিও আমার কাজ সেরে নিলাম। নায়েব মশাই আর পেয়াদাদের ডেকে সমস্তটা বুঝিয়ে দিলাম। এবার এখানেও খুলে বলি গুরুদেবের নির্দেশের ব্যাপারে। গুরুদেব বলেছেন, আগামীকাল রাতে সেই নক্ত পিশাচ বের হবে জমিদার বাড়ির থেকে। সে যাতে আর কোনো গ্রামবাসীর কোনো রকম ক্ষতি করতে না পারে, তাই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। গাঁয়ের পাশের কবরস্থান থেকে একটা পুরনো লাশ জোগাড় করতে হবে। জমিদার বাড়ির 22 গজের মধ্যে কোনো গ্রামবাসীর ঘর নেই। সেই 22 গজের মধ্যেই রাখা থাকবে লাশ। হিংস্র নরখাদকটা গন্ধে গন্ধে ঠিক পৌঁছে যাবে সেই লাশের দিকেই। তখন বাকি সমস্ত পেয়াদারা অন্ধকারে লুকিয়ে ঘিরে থাকবে সেই অঞ্চল। তার মধ্যেই যা হওয়ার হবে। সত্যি বলতে আপনাদের মতো আমিও বুঝে উঠতে পারিনি গুরুদেবের সেই শেষ কথাটা। যা হওয়ার হবে বলতে উনি ঠিক কি বলেছেন সেটা ক্রমশ প্রকাশ্য। পরদিন সকাল থেকেই চারিদিকের পরিবেশ থমথমে হয়ে রয়েছে। সকালে উঠে একবার অখিলেশবাবুর ঘরে ঢু মারলাম। ভদ্রলোক এখনো কাহিল হয়ে শুয়ে আছেন বিছানাতে। পাশে ওনার স্ত্রী বসে রয়েছেন। আমি বললাম, এখন আপনার ক্ষত কেমন আছে? আগের থেকে একটু সুস্থ বোধ করছেন? হ্যাঁ ছোট ঠাকুর, আমার এখনো ভাবতে ভয় করছে, জানেন তো। ভাবুন তো, সেই ভয়ঙ্কর নরখাদক অশরীরটা যদি সেদিন আমার প্রাণটাই নিয়ে নিত। ফাঁড়াটা অল্পের ওপর দিয়ে গেছে বলে আজ আমি এখনো হয়তো জীবিত। আচার্য মশাই তো চলে গেলেন, এখন আপনিই ভরসা। রাত যত বাড়তে লাগলো আমার বুকের ভেতরে ধুকপুকানি তত বেড়ে চলল। সন্ধেবেলা নিজের ঘরে বসে ভৈরবী মন্ত্রের বইটার 3য় অধ্যায় শেষ করে
সবেমাত্র চতুর্থ অধ্যায়ের দিকে এগিয়েছি, এমন সময় আমার ঘরের দরজাটা নড়ে উঠল। গিয়ে খুলতেই ভেতরে ঢুকে এলো মাখন। বাগানের পেছনের কুঁড়েতে যে দাসী থাকে তার ছেলে। হামেশাই ও সারা বাড়িতে দৌড়ে বেড়ায়, কতবার আমার সাথে ধাক্কা খেয়েছে। 7 বছরের মাখন বলল, ঠাকুর মশাই, ওই দাদুটা কোথায় গো? উনি আমার আঁকা ছবিগুলো নিয়ে গেছিলেন আর ফেরত দেয়নি। উনি এলে একটু বলে দিও তো আমার ছবিগুলো ফিরিয়ে দিতে। আমি কৌতূহলের বশে জিজ্ঞেস করলাম, সে না হয় বলবো, কিন্তু তুমি কি এঁকেছিলে সেই ছবিগুলোতে? বাচ্চাটা একটু ভেবে বলল, দাদু বলতে বারণ করেছেন যে। আমার বেশ খটকা লাগলো ব্যাপারটা, কিন্তু তখন এতটাই চিন্তিত ছিলাম রাতের ব্যাপারটা নিয়ে যে বেশি আমল দিলাম না মাখনের কথায়। পরে অবশ্য বুঝেছিলাম মাখনের ভূমিকাও এই গল্পে উল্লেখযোগ্য। খানিক আগে আত্রিকা আমার ঘরে এলো। এখনও তার চেহারা দেখলে বোঝা যায় কি ভয়ঙ্কর বিপদ কাটিয়েছে সে। চোখের তলায় এখনো কালি। আমার হাতে প্রসাদ দিয়ে বলল, বাবা ঠাকুর ভালোই ভালোই ফিরে এলেই রক্ষে। এইটা খাও ভাই, আমাদের মন্দিরের ভবতারিণীকে পুজো দিয়ে এলাম, তিনি গায়ের বিপদ ঠিক কাটিয়ে দেবেন। আমি হাত পেতে প্রসাদ নিলাম। বললাম, আপনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ ভাই, অনেকটা। তোমার আর বাবা ঠাকুরের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তোমরা না এলে আজ আমি প্রাণে বেঁচে থাকতাম না ভাই। না না, আপনার ননদ এবং তার স্বামী অখিলেশবাবু অনেক বড় সাহায্য করেছেন। ওনারা গিয়ে খবর না দিলে আমরা তো আসতাম না। হ্যাঁ তা ঠিক, আমার ননদ ও নন্দাই অখিলেশের ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। তবে শ্বশুরমশাই আমার সাথে কথা বলেন না, সন্দেহের চোখেই দেখেন। শুধু উনি নয়, বাড়ির অনেকেই আমার সাথে কথা বলতে ভয় পায়। তারা এখনো মনে মনে এটাই ভাবে যে আমি সেই পিশাচিনী। অবশেষে রাত নামল মুক্তেশ্বরের বুকে। সারাটা গ্রাম যেন কিসের একটা অজানা আতঙ্কে নিশ্চুপ হয়ে রয়েছে। নিস্তব্ধতা বুঝতে দিচ্ছে না এটা জনবসতি না মরুভূমি। রাতের আহার শেষে আমি আবারও একবার নায়েব মশাইকে বললাম যে সমস্ত বন্দোবস্ত করা আছে। উনি ঘাড় নাড়লেন, বললেন, আপনি নিশ্চিন্তে আপনার কক্ষে গিয়ে বিশ্রাম নিন, আমি এদিকে সব তৈয়ারি করে রাখছি। সমস্ত বল্লমধারী পেয়াদারা সারা রাত জেগে পাহারায় থাকবে, আর সারা বাড়ির 22 গজ আয়তনের মধ্যেই থাকবে তারা। অখিলেশবাবুকে এই পরিকল্পনা সম্পর্কে বলতে লোভ হচ্ছিল। উনি সুস্থ নন, তার মধ্যে এরকম একটা বিপদ গেছে ওনার ওপর, তাই উনি চাইলেও আমাদের সাথে থাকতে পারবেন না। তো যখন উনি কিছু করতেই পারবেন না, তখন ওনাকে বৃথা বলে লাভ নেই। তার উপর গুরুদেবও কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখতে বলেছিলেন, তাই অযথা লোক জানালাম না। রাত যখন গভীর, আমি অতি সন্তর্পণে ঘর থেকে বেরোলাম। নায়েব মশাই বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমি বললাম, কেউ টের পায়নি তো? না, সকলেই নিদ্রামগ্ন, আস্তে আস্তে চলুন। জমিদার ফটক থেকে প্রকাণ্ড প্রবেশপথে না গিয়ে পেছনের বাগানের পাঁচিল টপকে বেরোলাম আমি আর নায়েব। কোথাও কোনো আলো না থাকা সত্ত্বেও চারিদিক আলোকিত। পূর্ণিমা বলে কথা। জমিদার বাড়ির 22 গজ ফাঁকা জমি পেরিয়ে যেখান থেকে বসতি শুরু হচ্ছে, সেখানে এক মস্ত বটবৃক্ষ রয়েছে। তার পেছনে গিয়ে দাঁড়ালাম আমরা। নায়েব মশাই বললেন, আচ্ছা, আপনার গুরুদেব কি নিশ্চিতভাবেই বলেছেন যে আজই সেই রক্তপিশাচিনী বের হবে? আগে হ্যাঁ, আর উনি এটাও বলে গেছেন যে আজ রাতেই কিস্তি মাত হবে। বলেন কি? তাহলে এরকম গুরুত্বপূর্ণ দিনে উনি আমাদের পাশে নেই? সেটাই তো বুঝতে পারছি না নায়েব মশাই। গুরুদেবের পরিকল্পনা আমারও মাথায় ঢুকছে না। তা আপনার পেয়াদারা সব তৈরি তো? আগে একদম তৈরি। এই আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে, ঝোপঝাড়ের আড়ালে সব খাপটি মেরে। আচ্ছা, ওই বাঁ দিকের অন্ধকার জায়গাটা কি? ওটা কি জঙ্গল? আগে হ্যাঁ ছোট ঠাকুর, দক্ষিণের ওটা একটা বৃহৎ জঙ্গল, আগাছাও বলতে পারেন। ওদিকটায় কেউ যায় না একেবারেই, দেখছেন না চাঁদের আলো ঢোকে না। নায়েব মশাই যে জঙ্গলের কথা বললেন সেটা আমাদের থেকে হাত 10 দূরে। আর এই প্রকাণ্ড ফাঁকা জমি, যেটা সারা জমিদার বাড়ি চতুরঙ্গ ঘিরে রেখেছে, এই জমির প্রান্তের একদিকে এই জঙ্গল ও বাকি 3 দিকে গ্রামের জনবসতি। আপাতত এই আধো অন্ধকারে এটুকুই বোধগম্য হলো আমার। বুকের ভেতরটা যেন ঢিপ ঢিপ করছে। এদিকে আবার মারাত্মক মশার উপদ্রব। বললাম, আচ্ছা, একটা মৃতদেহ জোগাড় করতে বলেছিলাম, সেটা কোথায়? ওই তো দেখুন, জমিটার উপরে পড়ে আছে।
হ্যাঁ, সোজা তাকিয়ে দেখুন। হ্যাঁ, অন্ধকারে অস্পষ্ট দেখলাম কিছু একটা পড়ে রয়েছে মাটির ওপর। আর যেন ঝিঁঝিও ডাকছে না, সমগ্র পরিবেশ স্থির। আরও কতক্ষণ গাছতলায় বসেছিলাম খেয়াল নেই, খানিকটা চোখ লেগে এসেছিল। এমন সময় নায়েব মশাইয়ের ডাকে চেতনা ফিরল। ছোট ঠাকুর, ছোট ঠাকুর, আরে উঠুন উঠুন তাড়াতাড়ি, ওই দেখুন। আমি দুহাত দিয়ে চোখ মুছলাম। প্রথমে ভালো করে বুঝিনি, পরে ভালো করে দেখতে গিয়ে দেখলাম, হ্যাঁ তাই তো, ওটা কি? জমিদার বাড়ির ফটকের দিক থেকে বেরিয়ে আসছে একটা চার পেয়ে চলা মূর্তিমান অবয়ব। সারা গায়ে একটা ঝিলিক খেলে গেল আমার। কি ভয়ঙ্কর হাঁটা চলা! খানিকক্ষণ পর এগিয়ে এলো সেটা। মানুষের থেকে আকারে খানিকটা বৃহৎ। অন্ধকারে বুঝলাম হাত পাগুলো লম্বা লম্বা, একটা খ্যাঁকশিয়ালের মতন পায়ের পাতাগুলো লম্বাটে গোছের। কিন্তু জিনিসটা নগ্ন নয়, পরনে একটা বস্ত্র রয়েছে যেটা লুটোচ্ছে। পরিষ্কার না বুঝলে অনুমান করা যায় যে একটা শাড়ি গোছের কিছু। গ্রীষ্মকালেও হাত পা ঠান্ডা হয়ে এলো আমার। ছায়ামূর্তিটা আস্তে আস্তে এগিয়ে এলো মৃতদেহটার দিকে, যেটা আমাদের থেকে হাত বিশেক দূরে পড়ে রয়েছে। অন্যান্য পশুর মতো প্রথমে দেহটার কাছে মুখ নিয়ে গিয়ে কি যেন শুঁকল, তারপর যেটা খুলল সেটাই আমি চমকে উঠলাম। পূর্ণিমার আধো চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম অবয়বটা তার ধারালো দাঁত বসিয়ে দিল মৃতদেহের ঘাড় লক্ষ্য করে। তারপর এক কোপে উগড়ে নিল মৃতদেহের মাথাটা। সে কি নৃশংস দৃশ্য! মুন্ডুটাকে মুখ দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দিল, তারপর সেই উকড়ানো জায়গাটায় খুবলে খুবলে মাংস খেতে লাগলো। এক ধরনের পৈশাচিক গোঙানি শব্দ শুনতে পেলাম। একদম যা এতদিন শুনেছিলাম পুরোটাই অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আমি স্বপ্নেও কল্পনা করিনি যে এরকম একটা অবয়বকে সামনে থেকে প্রত্যক্ষ করব। এবার মনে সাহস সঞ্চয় করে গুরুদেবের নির্দেশ মতো আমি পরের কাজটা করলাম। গুরুদেব যে ভার দুটো আমাকে দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন আজ রাতে যখন আমার মন বলবে তখনই ব্যবহার করতে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তীর চিহ্ন আঁকা পাত্রটা আগে ব্যবহার করতে হবে এবং চিহ্ন ছাড়াটা পরে। ঝোলা থেকে গুরুদেবের দেওয়া ছোট্ট তীর চিহ্ন আঁকা পাত্রটা ছুঁড়ে মারলাম অবয়বটার দিকে। আর তখনই আমার ইশারায় সব পেয়াদারা আড়াল থেকে বেরিয়ে এলো। অবয়বটা ক্ষণিকের জন্য হকচকিয়ে গেল। তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে প্রায় জোনাব 20 পেয়াদা। কিন্তু সেই নরকের জীবের কাছে অমানসিক শক্তি রয়েছে। তার কাছে কয়েকজন কিচ্ছু না। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে ভয়ঙ্কর অতিমানবিক গর্জন করে উঠল সে। তাতে বোধহয় সমস্ত আকাশ ফেটে পড়ল। গায়ের সকলের ঘুম ভেঙে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। সেই ভয়ঙ্কর রক্ত জল করা গর্জন প্রতিধ্বনিত হতে লাগলো চারিদিকে। এই অবধি তো ভেবে রেখেছিলাম, কিন্তু এরপর কি হতে চলেছে এরপর? এই পিশাচিনীর কাছে আমরা তুচ্ছ। ইতিমধ্যে সমস্ত পেয়াদারা নিজেদের হাতে মশাল জ্বালিয়ে নিয়েছে। সেই আগুনের কম্পিত আভায় ও আকাশের মৃন্ময় চাঁদের আলোতে আরও হিংস্র দেখাচ্ছে নারকীয় শয়তানটাকে। এবার স্পষ্ট দেখলাম এই মুখমণ্ডল পৃথিবীর কোনো জীবের হতে পারে না। সেই মুখের দিকে একবার দেখার পরেও নিজের স্নায়ুর ওপর দখল রাখতে পারাটা বৃহৎ সাহসিকতার পরিচয়। আমি সেই চেষ্টাই করতে লাগলাম। শুধু মনে হচ্ছে আমি হয়তো এবার জ্ঞান হারাবো। এমন সময় ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। আমি কেন, আমার আশেপাশে থাকা কেউ তৈরি ছিল না এই ঘটনা প্রত্যক্ষ করার জন্য। আচমকা দেখলাম সেই দক্ষিণের জঙ্গলের ভেতরে কি যেন নড়ছে। মনে হলো মধ্য অরণ্যের থেকে কিছু একটা খুব দ্রুত গাছপালা মারিয়ে বেরিয়ে আসছে জঙ্গল থেকে। তার পরক্ষণেই কিছু বুঝে ওঠার আগে জঙ্গল থেকে বেরিয়ে এলো আর এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। আমরা তো দূরস্থ, সামনে উপস্থিত নারকীয় মূর্তিটাও চমকে উঠল সেদিকে চেয়ে। এ কি দেখছি আমরা? জঙ্গল থেকে বেরিয়ে আসা অবয়বটা একটা লম্বা লাফ দিয়ে এসে পড়ল আমাদের ঠিক সামনে। আগুনের কম্পিত আভায় স্পষ্ট দেখলাম আমাদের সামনে দাঁড়িয়ে একটা নয়, দুটো বৃহৎ মূর্তিমান নক্তপিশাচ। এবার এটা আরো ভয়ঙ্কর। আগেরটার থেকে লম্বা চওড়া, সারা গায়ে পশুর মতন লোম, ভয়াল দর্শন, রক্তলোলুপ চোখ। দুটো অমানসিক মূর্তি একে অপরের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে পৈশাচিক গর্জন করতে লাগলো।
আমরা জনাত্রিশেক লোক ক্রমশ স্থির পাথরের মতন দাঁড়িয়ে রইলাম। একই দৃশ্য দেখছি, গুরুদেবের কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, নক্তপিশাচকে দমন করার ক্ষমতা কেবলই থাকে আরেকটি নক্তপিশাচের। কিন্তু এই আরেকটি নক্তপিশাচ এলো কোথা থেকে? সেসব প্রশ্ন এখন দূরস্থ। প্রাণের মায়া সবচেয়ে আগে। সামনে যেন সাক্ষাৎ মৃত্যুদূত উপস্থিত। এবার প্রথম অবয়বটা একটা মর্মান্তিক আওয়াজ করে ঝাঁপিয়ে পড়ল দ্বিতীয়টার দিকে। আমরা সবাই যে যার মতো পিছিয়ে এলাম হাত দশেক। চারিদিকের আগুন শিখায় আরো হিংস্র দেখাচ্ছে সমস্তটা। এরপর যেটা হলো সেটা ভাষায় বর্ণনা করা যায় না। দুটো মূর্তিমান অমানসিক পিশাচ পশুর মতন লড়াই করতে লাগলো নিজেদের মধ্যে, ঠিক যেমন দুটো হিংস্র বাঘ নিজেদের মধ্যে শিকার নেওয়ার লড়াই করে। এক্ষেত্রে শিকার যে আমরা, অর্থাৎ সাধারণ মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। দূরে লক্ষ্য করলাম জমিদার বাড়ির সমস্ত আলো জ্বলে উঠেছে। লোকজনের কলকাকলি শোনা গেল। এদিকে আমরা এক চুলও নড়ছি না, সবাই পাথর হয়ে দাঁড়িয়ে আছি। আমাদের সামনে দুটো নারকীয় জীব নিজেদের মধ্যে লড়াই করে চলেছে। সেই পৈশাচিক দৃশ্য বর্ণনার অতীত। কতক্ষণ যে লড়াই চলল তারও খেয়াল নেই আমার। এক সময় সেই দ্বিতীয় পিশাচটা নিজের সারা শরীর দিয়ে মাটিতে ফেলে দিল প্রথমটাকে। তারপর পৈশাচিক গর্জন করে ওর ঘাড়ে বসিয়ে দিল এক মস্ত কামড়। তাতে আকাশ ফাটানো আর্তনাদ করে উঠল প্রথম পিশাচটা। খানিকটা নিস্তেজ হয়ে পড়ল। এবার আমি বুঝলাম আমার কি করণীয়। ঝোলা থেকে দ্বিতীয় পাত্রটা বের করে ছুঁড়ে দিলাম সেদিকে। তাতে ঘটল এক আশ্চর্য কাণ্ড। চারিদিকে একটা কটু গন্ধ ও কালো ধোঁয়াতে বাতাস ভরে গেল। আমরা কেউ কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু কানে শুনলাম সেই আহত পিশাচের ঘর ঘর গোঙানির শব্দ। খানিক পরে ধোঁয়া কাটতে দেখলাম দুটো পিশাচ মূর্তি মাটিতে লুটিয়ে পড়েছে। লেঠেলরা এগিয়ে গেল সেদিকে। আমিও নায়েব মশাই এগোলাম। সামনে গিয়ে দেখলাম দুদিকে দুই বৃহৎ অমানবিক শরীর দুটো নিস্তেজ হয়ে পড়ে আছে। একজন পেয়াদা বলল, দাঁড়ান, কেউ এগোবেন না। এরা কেউই মৃত নয়, কেবল নিস্তেজ হয়ে পড়েছে। দূর থেকে শুনতে পেলাম জমিদার বাড়ির ফটক থেকে জমিদার মশাইয়ের কণ্ঠ। কি হয়েছে ওখানে? সব ঠিক আছে তো? এর সাথে দেখলাম তারা দল বেঁধে এদিকেই আসছেন। নায়েব মশাই দৌড়ে গেলেন সেদিকে। আমি তখনও অবাক হয়ে শরীর দুটোকে দেখছি। প্রথম পিশাচিনীর পরনে শতচ্ছিন্ন শাড়ি এবং দ্বিতীয় শরীরে, আরে এটা তো এতক্ষণ খেয়াল করিনি। নায়েব মশাইকে দেখে বললাম, নায়েব মশাই, এই দেখুন, এই পিশাচ দেহের পরনে যে কাপড়টা রয়েছে সেটা তো আমার চেনা। এটা গুরুদেবের বস্ত্র না? এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। আমরা প্রত্যেকে লক্ষ্য করলাম নারকীয় চেহারা দুটোর পরিবর্তন ঘটেছে। হাত পা সব যেন থকথক করে কাঁপছে। পেশিগুলো একে অপরের থেকে সরে যাচ্ছে। সবাই চুপ করে এই দৃশ্য দেখছে। এরকম বেশ কিছুটা মুহূর্ত কাটার পর আমাদের সামনে দৃশ্যমান হলো দুটো মানব দেহ। গেরুয়া বস্ত্র পরা দেহটা চিনে নিতে বিলম্ব হলো না আমার। রক্তাক্ত শরীর মুখ থাকা সত্ত্বেও চিনলাম এটা আমার গুরুদেব। আমি নিজের গায়ের গেরুয়া বস্ত্র খুলে ওনার গায়ে জড়িয়ে দিলাম। ও অন্যদিকে শাড়ি পরা দেহটার মুখের দিকে চেয়ে আমি আকাশ থেকে পড়লাম, অখিলেশ বাবু। সামনে উপস্থিত সকলে বিস্মিত। এমন সময় জমিদার বাবুর কন্যা অখিলা কাঁদতে কাঁদতে ছুটে এলো সেই দেহের সামনে। সে যেন সমস্তটাই জানত। নিচে পড়ে থাকা স্বামীকে জড়িয়ে ধরে মরা কান্না কাঁদতে লাগলো সে। অখিলেশ বাবু বোধহয় বেঁচে নেই। ঘাড়ের ক্ষতটা থেকে এখনো ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি এদিকে দেখলাম গুরুদেব নড়াচড়া করছেন। আমরা এতটাই হতবাক হয়ে গেছি যে কারোর কিছু বলার ক্ষমতা নেই। এভাবে আরও কিছু মুহূর্ত কাটল। পেয়াদারা হই হই করে চিৎকার করতে শুরু করে দিল যে নক্তপিশাচ মরেছে, গাঁয়ের বিপদ কেটেছে। চারিদিক থেকে গ্রামবাসীদের কোলাহল শুনতে পেলাম। তারা এগিয়ে আসছে। আমি এদিকে ঝোলা থেকে জল বের করে গুরুদেবের মুখে ছিটিয়ে দিচ্ছিলাম। খানিক্ষণ পর গুরুদেব উঠে বসলেন। সবাই করো জোরে তার দিকে জিজ্ঞাসু চোখে চেয়ে রয়েছে। জমিদার মশাই এগিয়ে এসে বললেন, ঠাকুর, এসব কি? আমাদের বুঝিয়ে বলুন। গুরুদেব উঠে বসলেন। আমাকে ইশারায় জল দিতে বললেন। এক পেয়াদা ছুটে গিয়ে জমিদার বাড়ি থেকে জল নিয়ে এসে ওনাকে খাইয়ে দিলেন। তারপর খানিকটা সুস্থ হয়ে গুরুদেব বলতে আরম্ভ করলেন, প্রথম থেকে বলি, এই অখিলেশ হলো সেই নক্তপিশাচ যাকে সবাই
পিশাচিনী ভেবে ভুল করেছিলাম। সে আসলে একটা পিশাচ, যে এই গ্রামকে ধীরে ধীরে শ্মশানে পরিণত করছিল। এর আগে গৌরীপুরের হালও ঠিক এই রকমই হয়েছিল। আমি পরে খোঁজ লাগিয়ে সেটা জানতে পারি। জমিদারের মেয়েকে বশ করে কিভাবে ও এই জমিদার বাড়িতে আশ্রয় নেয় সেই প্রসঙ্গে আমি আসবো না। তারপর থেকে কি কি ঘটেছে সেটা শুনুন। জমিদার পরিবারের ভরসা অর্জন করি এখানে জাকিয়ে বসলেই তো আর স্বীকার করা যাবে না। তাই একটা মোক্ষম সুযোগের অপেক্ষা করছিল এই মানুষরূপী শয়তান, আর সেই সুযোগও এসে গেল খুব শীঘ্রই। জমিদার পুত্র সূর্যনারায়ণ বিবাহ করে আনলো আমার দীক্ষা কন্যা আত্রিকাকে। আত্রিকা মাঙ্গলিক থাকার কারণেই হোক বা সূর্যনারায়ণের দুর্ভাগ্যর কারণেই হোক, সে পরলোক গমন করল। এদিকে ছেলেকে হারানোর কারণ হিসেবে জমিদার মশাই আত্রিকাকে দুষতে থাকলেন। গ্রামে রটে গেল আত্রিকা অশুভ। এই সুযোগ কাজে লাগিয়ে মুক্তেশ্বরে নরশিকার আরম্ভ করল অখিলেশ। বলা বাহুল্য, তার স্ত্রী অর্থাৎ জমিদার কন্যা অখিলা সমস্তটাই জানত। এমনকি তাকে নিছক ভয় দেখিয়েই মুখ বন্ধ করে রেখেছিল অখিলেশ। হয়তো বলেছিল তার এই গোপন অভিশপ্ত রূপের কথা ফাঁস করলে সমস্ত জমিদার পরিবারকে পৈশাচিক পদ্ধতিতে হত্যা করে ভোজন বানাবে সে। তাই অখিলার মুখ বন্ধ হতে বাধ্য হয়। এদিকে অখিলেশ বৌঠান আত্রিকাকে ফাঁসানোর জন্য তার ঘর থেকে শাড়ি চুরি করে শিকারের রাতে সেই শাড়ি পরে একটা নারী মূর্তি সেজে শিকারে বেরোতো। শাড়ি পরার পর সে পিশাচে পরিণত হতো এবং সেই রূপেই শিকার করত গ্রামবাসীদের। তাই তাকে শাড়ি পরা দেখে পেয়াদা বা গ্রামবাসীরা তাকে একটা নারী মূর্তি হিসেবে ধরে নিয়েছিল। তাতে আত্রিকা আরো ফেঁসে গিয়েছিল। আমি বললাম, কিন্তু গুরুদেব, অখিলেশ বাবু তো আত্রিকাকে খুব ভালোবাসতেন, বৌঠান বৌঠান করে সম্মান দিতেন। গুরুদেব বিদ্রুপের হাসি হাসলেন। ওটা কেবল লোক দেখানো, ভালো সাজার জন্য, যাতে ওর দিকে সন্দেহ না যায়। তাই তো আমাকে খবর দিতে গিয়েছিল গোবিন্দপুরে। তাছাড়া কেউ চাইলেও তাকে সন্দেহ করবে না, কারণ সবার মাথায় এটাই বসে গিয়েছিল যে পিশাচিনী একজন নারী। এমনকি আমার মনেও এটাই বসে গিয়েছিল। গোবিন্দপুরে যখন আমাকে খবর দিতে গিয়েছিল অখিলেশ, তখন ওর উপস্থিতিতেই আমি এক ধরনের অশুভ সংকেত পেয়েছিলাম। যেন এক অভিশপ্ত অমানুষিকের আবির্ভাব ঘটেছিল আমার পবিত্র আশ্রমে। কিন্তু ওই যে বলেছিলাম, এরা এতই ধূর্ত যে এদের কথার জালেও কপটে পেরে ওঠা কঠিন। ওর মুখে সমস্তটা শোনার পর আমারও মাথায় এটাই বসে গিয়েছিল যে পিশাচ কোনো নারী, আর জমিদার বাড়িতে তো নারী চরিত্রের অভাব নেই। তাই আত্রিকা নির্দোষ প্রমাণ হলেও নতুন দাসী তো আছেই। অখিলেশ এরপর আমার সন্দেহকে দাসীর দিকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমার মন ঘুরল দুটো জিনিসে। দাসীর ঘরে ঢুকে দাসীর ছেলে মাখনের হাতে আঁকা এক অদ্ভুত ছবি আমার চোখে পড়ে। সে ছবিতে দেখা যায় এক পুরুষের পরনে শাড়ি। মাখনকে জিজ্ঞেস করতেই সে বলেছিল যে সে যখন সারা বাড়ি দৌড়ে বেড়ায় তখন অখিলেশ বাবুর ঘরের দৌড় দিয়ে উকি মেরে সে এরকমই একটা দৃশ্য দেখেছিল। সেটাই সে এঁকে ফেলেছে কাগজে। হয়তো কোনো একদিন শিকারে যাওয়ার প্রস্তুতি নিতে দেখে ফেলে মাখন, কিন্তু কাউকেই কিছু বলেনি। আরেকটা ব্যাপার হলো আবদালপুরে পাশের গাঁয়ে ইদানিং মৃতদেহ উধাও। জমিদার বাড়িতে আমি উপস্থিত আছি বলে নক্ত পিশাচে পরিবর্তিত হতে পারছিল না অখিলেশ। তাই পাশের গায়ে সন্তর্পণে মৃতদেহ খেয়ে নিজের রক্ত পিপাসা মেটাচ্ছিল সে। সেই গায়ে আমি গিয়েছিলাম। তার আগে বলে রাখি, দাসীর ছেলে মাখন এই জমিদার বাড়ির সকলের মুখ এঁকে রেখেছে। চমৎকার হাত ওর। সেগুলো আমি সাথে করে নিয়ে গিয়েছিলাম আবদালপুরে। সেখানের গ্রামবাসীদের সব ছবিগুলো দেখিয়ে জিজ্ঞেস করেছিলাম যে এদের মধ্যে কাউকে ইদানিং গায়ে দেখা গেছে কিনা। তাদের মধ্যে থেকেই বেশ কিছুজন
অখিলেশের ছবিটা চিনতে পেরে বলেছিল যে ওকে ইদানিং গায়ে ঘুরতে দেখা গেছে। ব্যাস, দুয়ে দুয়ে 4 করে ফেললাম। আমি বললাম, কিন্তু গুরুদেব তাহলে সেদিন রাত্রে ওই হাতের ওই গভীর ক্ষত? গত পরশু রাতে সন্তর্পণে আমিও গিয়েছিলাম ওর ঘরে। সেদিন রাতে কোনো পিশাচ নয়, আমি ওর হাত কেটেছিলাম রক্ত সংগ্রহ করবার জন্য। তারপর মন্ত্র পড়ে তন্দ্রাচ্ছন্ন করে দিয়েছিলাম ওকে। ওর রক্ত আমার ভীষণ দরকার ছিল, প্রথমত এটার প্রমাণ পাওয়ার জন্য যে ও আসলে একটা নক্ত পিশাচ, ও দ্বিতীয়ত সাধারণ মানুষকে নক্ত পিশাচে পরিণত হওয়ার জন্য একটি সত্যিকারের নক্ত পিশাচের রক্তের প্রয়োজন। সব সরঞ্জাম জোগাড় করে কাউকে না জানিয়ে আমি এই দক্ষিণের অরণ্যের অন্তরালে আশ্রয় নিলাম, কারণ আমি যে সাধনা করতে যাচ্ছিলাম সেটা জনবসতিতে থেকে সম্ভব হতো না। তাই সবাইকে মিথ্যে বলে আমি এই জঙ্গলেই গা ঢাকা দিলাম। একা এত কিছু সম্ভব নয় বলে আমি জমিদার বাড়ির এক ভৃত্যকেও সঙ্গে নিয়ে গিয়েছিলাম। 2 রাতের অক্লান্ত পরিশ্রম করে আমি এই তন্ত্র সাধনা করতে সফল হয়েছি। পূর্ণিমার পূর্ণ লগ্নে নক্ত পিশাচের রক্তে উল্লেখিত উপকরণ যোগ করে পান করতে হয়েছে। তারপর যখন আকাশের ঠিক মধ্যস্থলে চাঁদের দেখা পেলাম, তখন কি হলো আমি নিজেও জানি না। জ্ঞান ফেরার পর দেখলাম এখানে পড়ে আছি। এটা দেখে নিশ্চিন্ত হলাম যে পিশাচে পরিণত হয়েও আমি নিজের স্নায়ুর উপর দখল রেখেছিলাম। গুরুদেবের কথা যখন শেষ হলো, তখন পূব আকাশে আবিরের ছোঁয়া দেখা গেল। আলো ফুটছে, একটা নতুন সকাল। সারা গ্রাম একত্রে জেগে কাটিয়ে দিল এক দুঃস্বপ্নের রাত। আজ সকলের আতঙ্ক চিরদিনের মতো কাটল। সমস্ত গ্রামবাসীরা ঝুঁকে পড়ে প্রণাম করল গুরুদেবকে। জমিদার মশাইও কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু ভেতরে ভেতরে তিনি শেষ হয়ে যাচ্ছিলেন। নিজে নিজেই বলছেন, যাকে সব থেকে বেশি ভরসা করেছিলাম সেই কিনা আসল শয়তান। পরের দিন আমরা ফিরে এসেছিলাম গোবিন্দপুর আশ্রমে। বলা বাহুল্য, মুক্তেশ্বর গাঁয়ের চেহারা এখন যথেষ্ট পাল্টেছে। প্রাণের ভয়ে যেসব গ্রামবাসীরা গ্রাম ছেড়েছিল তারাও একে একে ফিরে গেছে গাঁয়ে। তবে জমিদার মশাই যে কতটা শক্ত মনের মানুষ সেটা পরে বুঝেছিলাম। উনি নিজের কন্যাকে গ্রাম ছাড়া করেছিলেন, কারণ ওনার মতে তার জামাই যেমন শয়তান, মেয়েও তাকে প্রশ্রয় দিয়ে সমান অপরাধ করেছে। প্রথম থেকে সব কিছু জেনেও এতগুলো প্রাণ নষ্ট করতে সাহায্য করেছিল সে, তাই ওকে ক্ষমা করে দেননি। উল্টে বরং নিজের ছেলের বউ আত্রিকাকেই কন্যা হিসেবে গ্রহণ করেছেন উনি। বলেছিলেন এটাই ওনার ভুলের প্রায়শ্চিত্ত। পরে অবশ্য গুরুদেবের কাছে জেনেছিলাম যে ওই তীরচিহ্ন আঁকা পাত্রটায় মন্ত্রপুত ভস্য ছিল, যেটা ছুঁড়ে মারতেই আস্তে আস্তে মানুষ রূপে ফিরে এসেছিলেন গুরুদেব। কালযোগিনী সাধকের সেই ভয়ঙ্কর অভিযানের পরে যে এরকম একটা অভিযানের সাক্ষী হব সেটা ভাবিনি। গুরুদেবের এই দুঃসাহসিকতা ও বুদ্ধিমত্তার ক্ষমতা সত্যিই কল্পনার বাইরে। বলা বাহুল্য, এই হাড় কাঁপানো অভিজ্ঞতা সারা জীবন আমার মনে স্থায়ী হয়ে থেকে যাবে। শেষ হল সার্থক মুখার্জির কলমে কালীনাথ আচার্য ও নক্ত পিশাচের আতঙ্ক। আজকের গল্প পাঠে মিমো কালীনাথ আচার্যের চরিত্রে, ফেরারি মন থেকে বুবাই, জগার চরিত্রে হানাবাড়ি অফিসিয়াল, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ এবং ফিকশন হান্ট থেকে সায়ন্তন, অন্যান্য চরিত্রে ডক্টর তন্ময়, সৌমদী, ঐন্দ্রিলা, শুধু গল্পের জন্য এবং স্কেয়ার এলিভেটর থেকে বিপুল, হানাবাড়ি অফিসিয়াল এবং হরোস্কোপ অফিসিয়াল থেকে রুভিনা, বং স্টোরি হাব থেকে নীল, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ এবং ফিকশন হান্ট থেকে তৃষা, ফেরারি মন থেকে মৌমিতা, আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদা করেছে কৃষ্ণেন্দু, স্ক্রিপ্টিং দিশানি, আবহ, শব্দগ্রহণ
ভিডিও গ্রাফিক্স আমি ঋদ্ধি, পরিবেশনা এবং পরিচালনায় টিম হানাবাড়ি। তো কেমন লাগলো বন্ধুরা? আশা করি গল্পটা ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলো আমাদের এই হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারাও সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে অল করে দেয়, যাতে কোনো নতুন ভিডিও এলে সবার আগে তোমাদের মতো তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। আমি গল্পের মাঝখানে বলেছিলাম যে আমাদের 10,000 সাবস্ক্রাইবার পূরণ হতে আর কিছুটা বাকি। আমি জানি তোমরা পারবে, তোমরাই পারবে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে। তাই তাড়াতাড়ি এই চ্যানেলটা 10,000 পরিবারের সদস্য করে তোলো। এই 10,000-এর পর কিন্তু আমরা বিভিন্ন সেগমেন্ট তোমাদের সামনে নিয়ে আসব, তোমাদের পছন্দের মতো বিভিন্ন ধরনের গল্প নিয়ে আসার চেষ্টা করব। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।